পরীক্ষাটা মানে একটা ঝামেলা হয়েছে। আমি ফার্স্টের দিকে বায়োলজি পড়েছি, তারপরে কেমিস্ট্রিটা সবগুলো অ্যাটেন্ড করতে পারিনি, তারপর লাস্টে কয়েকটা অ্যাটেন্ড করেছি। দিয়ে কতগুলো অ্যাটেন্ড করেছিলে ফিজিক্সে? আমি যেরকম মনে হয় 8টা না 9টা ঠিক হয়েছে। 8টা 9টা করেছিলে, 6টা ঠিক হয়েছে। আর আচ্ছা, বাকি জানি না। তো এরকম করলেও তোমার মেন এক্সামেও তো এরকমই হবে। হ্যাঁ, তোমার তুই ছড়াবে তো এরকমভাবে। এটা ভাই প্র্যাকটিস করে, এরকমভাবে কিন্তু হবে না। এই এক্সকিউজটা তুমি আজকে দিচ্ছ, তো মেন এক্সামে দেখবে এই কেসটাই হবে, কিন্তু তো ওই এক্সকিউজটাকে ধরে থাকলে তোমাকে মোটেই কিন্তু হবে না। বারবার বলছি এটা প্র্যাকটিস করো বাড়িতে, টাইমলি করা। না হলে এরকমভাবে তোমার দেখবে বছর পেরিয়ে গেল, তোমার রেজাল্ট 0 আসছে। বারবার বলছি এটা কিন্তু নিজেকে প্র্যাকটিস করতে হবে। এই এক্সকিউজটা মক টেস্ট থেকে তুমি স্টার্ট করছো, এই এক্সকিউজটাকে নিজেকে রিকভার করতে হবে। কারণ কোয়েশ্চেন্স যেগুলো আছে সেগুলো সেই টাইপেরই কোয়েশ্চেন্স যেটা তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করবে। তো সেই ক্ষেত্রেও মানে তুমি এটা ধরেই রাখো যে তোমার মেন এক্সামেও তোমাকে এই সিনারিওটাকে ফেস করতে হবে। এবং মেন এক্সামটাতে এর থেকে অনেক বেশি কোয়েশ্চেন থাকবে। তুমি 20 কোয়েশ্চেন্স অ্যাটেন্ড করছো, এখানটা ওখানে 45 থাকবে। আবার 45-এর মধ্যে এরকম ধরা যে তোমাকে ওখানটাতে বোধহয় 55 থাকবে, সেইখান থেকে তোমাকে আবার চুজ করতে হবে 10টা কোয়েশ্চেন। তুমি 35 প্রথম সেকশনে করবে নিটের মধ্যে, আর বাকি 15টার মধ্যে 10টা তোমাকে চুজ করতে হবে। মানে এক্সট্রা কোয়েশ্চেন তোমাকে ওখানে পড়তে হবে, ওখানে আরও টাইম লাগবে। এবং সেটা শুধু একটা সাবজেক্টে নয়, সব করা সাবজেক্টেই লাগবে। তুমি ভেবে দেখো, যদি নিজে রিকভার না করো তাহলে কিন্তু কিছুই করতে পারবে না। তখন মাঝখানে ফেসে যাবে, তুমি দেখবে যে আমার কি হলো, রেজাল্ট বেরোলো না, ওই কেস হয়ে যাবে। বারবার বলছি ঠিকঠাক করে করো, নাহলে কোনো লাভ হবে না। কিন্তু এই এক্সকিউজগুলো দিয়ে কোনো লাভ নেই, কারণ অলরেডি কতগুলো পরীক্ষা হলো বলো, 3-4টে পরীক্ষা হয়ে গেছে। এখন 3-4টে পরীক্ষা যখন হয়ে গেছে, তার মানে তোমাকে এটা আগে থেকেই নিজেকে ব্যাপারটাকে সেট করে রাখতে হবে যে আমি কী করে জিনিসটাকে অ্যাটেন্ড করবো ওই সময়। কারণ 3-4টে তুমি কি করে সলভ করছো? তুমি টাইম দাও নাকি একটা কোয়েশ্চেন অনেক করে? একটা কোয়েশ্চেন ধরবে, যদি মাথায় স্ট্রাইক করে করলে, না হলে মার্ক করে বেরিয়ে যাবে। পরের কোয়েশ্চেন ধরবে, সেটা যদি মাথায় স্ট্রাইক করে আবার মার্ক করে বেরিয়ে যাবে। যেইগুলোকে প্রথম সেকশনে তোমার দেখেই তোমার মাথা কাজ করছে, তুমি দেখেই বুঝতে পারলে যে হ্যাঁ এই কোয়েশ্চেনটা আমার দ্বারা সম্ভব, সেইটাকে অ্যাটেন্ড করবে। এরকমভাবে যতগুলো কোয়েশ্চেন্স তুমি পাবে, এটা মেন এক্সামের এই প্রসেসটাকে অ্যাপ্লাই করবে। যে প্রথমে যতগুলো তোমার দ্বারা সম্ভব, একদম কনফার্ম তুমি পারবে, আগে সেইগুলোকে অ্যাটেন্ড করে নাও। সেইগুলো শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তুমি দেখো যে হ্যাঁ কোন কোয়েশ্চেনটা এখন বাকি আছে, যেটাকে তুমি হয়তো ট্রাই করলে পারবে। তো এক্সামটাকে এইভাবে ভেঙে করো, দুটো পার্টে ভাঙো। প্রথম পার্টে যেগুলো তুমি অ্যাট এ টাইম দেখেই পেরে যাচ্ছ, সেইগুলোকে একদম কনফার্ম কমপ্লিট করে ফেলো। আর যেগুলো মনে হচ্ছে যে একটু আমাকে ভাবতে হবে কিংবা মাথায় কনসেপ্ট স্ট্রাইক করছে না, সেগুলোকে মার্ক করে বেরিয়ে যাবে, যাতে করে পরে যখন সেকেন্ড হবে তুমি সেটাকে আবার রিকল করবে, যাতে করে তোমার সেটা মনে আসে। বুঝতে পারলে? এই কারণে নেক্সট এক্সামটা ভালো করে দেখো। এক্সকিউজ যেন দিও না, বিশেষ করে এইটা যে আমি কোয়েশ্চেন শেষ করতে পারিনি, এই এক্সকিউজটা বেকার এক্সকিউজ। তুমি মেন এক্সামে দেবে, তুমি বাড়িতে এসে বলবে যে আমি পারতাম কিন্তু কোয়েশ্চেন শেষ করতে পারিনি, তাহলে কী লাভ হবে? বাড়ির লোক শুনবে নাকি তোমার কথা? আচ্ছা, আমি আগের টেস্টের প্রথম 10টা কোয়েশ্চেনের মধ্যে কোনো ডাউট থাকলে একবার বলে দাও। আমি শর্টপট একবার করে বলেইছি ডাউটগুলোকে। পুরো 20টা আজকে হবে না, কারণ টাইম চলে যাবে অনেকটা। তাহলে তাই আমি পুরো 10টা আজকে করছি, 10টা আবার পরের দিনকে দেখবো। কোয়েশ্চেনটা বার করে নি। তোমার যে কোয়েশ্চেন পেপারটা আছে এখন, ঝটপট বার করে ফেলো কোয়েশ্চেন। ক্যামেরাটা অন করে রাখো ইন্দ্রাণী। পেলে? তুমি আমাকে একটা জিনিস বলো, এরকম একটা কোয়েশ্চেন পেয়েছো যে কোয়েশ্চেনটার কনসেপ্টটা তোমার মনে হয়েছে যে আমি করিনি, ক্লাসের মধ্যে আমাকে করানো হয়নি, এরকম ছিল একটাও? হ্যাঁ, বলছি যে একটা কোয়েশ্চেন এরকম ছিল এক্সামে যেটা তোমার মনে হয়েছে যে আমি ক্লাসের মধ্যে করিনি বা কনসেপ্ট আমি জানি না, এরকম ছিল? হ্যাঁ, একটাও ছিল না। আর ভাবতে সময় লাগবেই না তোমার। যদি তুমি প্র্যাকটিস করো, সময় একটা লাগার কথাই নয়। কারণ কোয়েশ্চেনটা এমন একটা কনসেপ্ট এখানে আমি দিইনি যেটা তোমার ক্লাসের মধ্যে হয়নি। আর এই কনসেপ্টগুলো তোমার এক্সামে আসবে। তুমি এক্সাম পেপার দেখো, প্রিভিয়াস 10 ইয়ার্সের খুলে বসে যাও, 20 ইয়ার্স খুলে বসে যাও, দেখবে একদম এক্সাক্ট তাই আসবে। আর তুমি নেক্সট ইয়ারে যাবে, তখন দেখবে এক্সাম পেপারে তাই আসছে। এই কনসেপ্টগুলোকে রিপিট করবে, এই টাইপে রিপিট করবে, বারবার বলছি আমি।
ভালো করে প্র্যাকটিস করো, যেগুলো ক্লাসে করানো হবে সেগুলোতে একদম হাত সেট করে ফেলো, এমনভাবে প্র্যাকটিস করো সেই কোয়েশ্চেন যাতে করে সেই কোয়েশ্চেন তোমার কখনো ভুলবে না। বারবার বলছি, কালকের যে ক্লাসটা ছিল ওখানটাতে কিছু হার্ডার প্রবলেমস ছিল যেগুলো তোমার একটুখানি মেন্সের হার্ড প্রবলেমস, বা যদি নিটে কোয়েশ্চেন হার্ড করে WBJতে যে জিজ্ঞেস করে সেই ক্ষেত্রে যেরকম কোয়েশ্চেন করতে পারে ইলেকট্রোস্ট্যাটিক্সে, সেরকম টাইপের কোয়েশ্চেন করানো হয়েছিল 5-6টা মতো। পেলে কোয়েশ্চেন পেপার? হ্যাঁ স্যার পেয়েছি। আমাকে বলো প্রথম 10টার মধ্যে কোনটা কোনটা প্রবলেম হয়েছে, 1 থেকে 10। 1 থেকে 10-এর মধ্যে বলো। না, যেটা তুমি পারোনি, ভুল করেছো, সেইগুলো বলো 1 থেকে 10-এর মধ্যে। ঝটপট দেখে বলো, ঝটপট বলো। স্যার 5 আর 10। 5 আর 10। 5এরটা কি দিয়েছে? Find the potential VAB in a region of electric field E vector equal to this where RA is this and আচ্ছা এটা তো দেখো সেম কোয়েশ্চেন বলছি না, তুমি করেছো ক্লাসের মধ্যে করিয়েছে এইটা একটা, তোমাকে বলা আছে কি, তোমাকে ইলেকট্রিক ফিল্ডটা বলা আছে এরকমভাবে যে ইলেকট্রিক ফিল্ড, আর 10এরটা তো আমি বলবো না। 10এরটা কেন পারোনি? হ্যাঁ 10এর তো ক্লাসের মধ্যে করেছো, ওই কোয়েশ্চেনটা তো করেছো, তাহলে ক্যালকুলেশন মিস্টেক হতে পারে তোমার, এবার চেক করবে ক্লাসের কোয়েশ্চেনটাকে। 10এরটা এখন করলে টাইম নষ্ট হবে। ইলেকট্রিক ফিল্ডটা আমাকে কী বলা আছে? 2i ক্যাপ। এই 10এর কোয়েশ্চেনটা নিটে রিপিট হয়েছে 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এগুলো স্ট্যান্ডার্ড এক্সাম্পল 10এর কোয়েশ্চেনটা, বুঝতে পারলে? নিটে এসেছে ওটা। এখন তোমাকে বলছে যে ইলেকট্রিক ফিল্ডটা দিয়ে দিয়ে আর একটা কী বলছে, যেখানটা তোমাকে বার করতে বলছে VAB কত হবে, VAB কত হবে তোমাকে বার করতে হবে, তোমাকে ওই রিজিয়নের ইলেকট্রিক ফিল্ডটা বলা আছে। আর একটা জিনিস বলা আছে সেটা হলো RA ভেক্টরটা কত, A পয়েন্টের পজিশন ভেক্টর বলা আছে কত না, দ্যাট ইজ ইকুয়াল টু i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ এত মিটার। আর B এর পজিশন ভেক্টরটা বলা আছে কত দেওয়া আছে, 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ এত মিটার। দুভাবে করতে পারো কোয়েশ্চেনটাকে। প্রথম যে প্রসেসটা সেটা হলো, আমরা জানি যে পোটেনশিয়াল ডিফারেন্স মানে V মানে কত, মাইনাস ই ডট ডিআর, তাই না? মনে আছে এটা, মাইনাস ই ডট ডিআর। এখন আমাকে চেয়েছে কোনটা, VAB মানে কি, VAB মানে হচ্ছে যে VA মাইনাস VB, এটা তোমাকে চেয়েছে। তার মানে তোমাকে যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা বলা আছে আর একটা জিনিস বলা আছে সেটা হলো যে এই A আর B এর পজিশন ভেক্টরটা, তুমি ডিআর বার করতে পারবে। ডিআর মানে কোনটা হবে না, VA মাইনাস VB, তার মানে আমাকে RA মাইনাস RB করতে হবে। হলো, যখন তুমি এইটা করবে এইখান থেকে তুমি পেয়ে যাবে ডিআরটা। যখন তুমি ডিআর পেয়ে গেলে সেইটা অবভিয়াসলি ভেক্টর ফর্মে বেরোবে i ক্যাপ j ক্যাপ দিয়ে, ইলেকট্রিক ফিল্ডটা ভেক্টর ফর্মে আছে, তুমি দুজনের মধ্যে ডট প্রোডাক্ট করে দেবে, আনসার বেরিয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? ক্যালকুলেশনটা এবার চেক করবে, তাহলে এবার ক্যালকুলেশনটা চেক করবে, এবার করে দেখো, যদি ক্যালকুলেশন না মেলে তখন আমি ক্যালকুলেশনটা পুরো করবো। আমি এই কারণে ক্যালকুলেশনটা এখন পুরো করতে গেলে কী হবে না, টাইমটা লেগে যাবে, যেই কারণে ক্যালকুলেশনটা করছি না। তো একবার এটাকে করে দেখো। এছাড়া আর একটা প্রসেসও হয়, যেটা হলো আমরা জানি যে যদি এরকম দ্বারা হয় যে ই ডট ডিআর যদি আমি করি, আর ইটা যদি আমাকে এরকম ফর্মে দেওয়া থাকে EX i ক্যাপ প্লাস EY j ক্যাপ প্লাস EZ k ক্যাপ, সেই ক্ষেত্রে আমি এরকম দ্বারা লিখতে পারি যে V মানে কত হবে না, V মানে হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর, তাই না? ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর এটা হবে। এখন এই যে ইন্টিগ্রেশনটা যখন আমি করব তখন এটার মধ্যে এই তিনটে কোঅর্ডিনেটের জন্য ইন্ডিভিজুয়াল করতে হবে, মানে আমাকে করতে হবে ইন্টিগ্রেশন অফ EX dx প্লাস ইন্টিগ্রেশন অফ EY dy, আচ্ছা পুরোটার বাইরে কিন্তু মাইনাস থাকবে, ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন অফ EZ dz, যেটা আমরা করেছিলাম এই ফর্মটা, মনে আছে? এই ফর্মে একটা কোয়েশ্চেন আমি করেছিলাম। এবার এখানটাতে লিমিটটা পুট করতে হবে এক্স এর জন্য কোনখান থেকে কোনখানে না, এ থেকে বি এর জন্য লিমিটটা কোনখান থেকে 1 to 2, তাই না? তাহলে লিমিটটা এখানে পুট করবে 1 to 2। নেক্সট যখন আমি ওয়াই এর জন্য দেখবো তখন কি হবে না, -2 থেকে 1,
সো -2 to 1, জেডের জন্য কোনখানে আসবে 1 to -2, 1 to -2। তুমি এটাকে সলভ করতে পারো, ex এর ভ্যালু কত 2, ey 3, ez 4, বুঝতে পারলে? এইটা করেও আনসার বেরোতে পারবে, কিন্তু সব থেকে সোজা হলো এই প্রসেসটা করা। যদি না হয় তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা তুমি অ্যাপ্লাই করতে পারো, আনসারটা সেমই পাবে তুমি। আর 10-এর কোয়েশ্চেনটাকে দেখবে যে কোথায় তোমার মিস্টেকটা হলো। আমি এই কারণে, কারণ 10-এর কোয়েশ্চেনটা করা আছে, আগে দেখো সেই কোয়েশ্চেনে তোমার কিছু প্রবলেম হচ্ছে কিনা বুঝতে। যদি খুব প্রবলেম হয় তখন আমি আবার বলে দেবো। অব্রতি কত হলো পরীক্ষাতে মার্কস? কখন বললো? আচ্ছা, আগের দিনকে না, 17টা ঠিক। কতটা মানে কতগুলো করেছিলে জানো তুমি? 20টা না? কতগুলো করেছিলে? আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে কোনো প্রবলেম ছিল? আচ্ছা, একবার দেখে বলো 1 থেকে 10-এর মধ্যে। ইন্দ্রাণী 6-এর কোয়েশ্চেনটা পেরেছিলে? দেখো করো। অব্রদীপ পেরেছিলে 6 নম্বরের কোয়েশ্চেনটা? হয়েছিল আনসারটা ঠিকঠাক? ওটা কি ঠিক হয়েছিল আনসারটা 6-এরটা যেটা তুমি করেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 নিউটন পার কুলম, ফাইন VA মাইনাস VB হয়েছিল আনসারটা? আচ্ছা ঠিক আছে। 6-এর কোয়েশ্চেনটা একবার আমি বলে দিচ্ছি যেটা যেভাবে করতে হবে। তোমাকে বলা ছিল এরকমভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন্স দেখানো ছিল। এবারে 3টে পয়েন্টস আছে, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে যাচ্ছে, আমাকে প্রথমে বার করতে বলছে কোনটা না, VA মাইনাস VB, VA মাইনাস VB। যদি আমি VA মাইনাস VB বার করি তো এর ফর্মুলা কি না, এর ফর্মুলা হচ্ছে যে -E.dr। আর এই যে E.dr, এখানে আমি বলেছিলাম এই ডিআরটা বার করার সময় দুটো পয়েন্টের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সকে নিতে হবে। প্রথমত এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, কারণ প্রত্যেকটা সাইড তোমাকে 2 মিটার করে বলেছে, তার মানে এই অ্যাঙ্গেলগুলো কত করে হবে 60 করে, তাই না? এবার তুমি দেখো এখানে একটা পারপেন্ডিকুলার আমি ড্র করলাম, তাহলে এই যে লেন্থটাকে আমি পাবো, এই লেন্থটা হলো এদের মধ্যে তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই না? এই দুটো পয়েন্টের মধ্যে এই লেন্থটা, এবং এই লেন্থটাকে আমি বার করতে পারবো যে এই লেন্থের ভ্যালু কত হবে না, দ্যাট উইল বি ইকুয়াল টু 1 মিটার, তাই না? কারণ পুরোটা 2 মিটার, তাহলে মাঝখানে এটা কত হবে 1 মিটার। এখন যদি আমি বার করতে যাই তাহলে আমি বার করবো কি না, এখানটা হলো তোমার -E.dr, তো E এর ভ্যালু আমাকে বলা আছে 10, আর dr মানে তোমার কত আসবে না, dr মানে হয়ে যাবে তোমার 1 মিটার, সো আনসারটা তোমার -10 মতো চলে আসবে। বুঝতে পারলি ইন্দ্রাণী? হয়ে গেল আনসারটা। এই সেম কোয়েশ্চেন তোমাকে বলেছে আবার 7 নাম্বারেরটাতে, 7 নাম্বারে বলেছে এই সেম ডায়াগ্রামে VB মাইনাস VC বার করতে। সো VB মাইনাস VC যখন তুমি বার করবে সেই ক্ষেত্রে তো কোয়েশ্চেনটা আরও সোজা হয়ে গেল, কারণ এদের মধ্যে ডিস্টেন্সটা একদম স্ট্রেট 2 মিটার হয়ে গেল। বুঝতে পারলে? ফিল্ড কত 10 কুলাম, তাহলে আমি যখন বার করবো কত আসবে সেটা 10 × 20, মানে 10 × 2 মানে 20 চলে আসবে সেই ক্ষেত্রে আনসারটা। বুঝতে পারলে? ব্যাস, সোজা কোয়েশ্চেন। এগুলো তো করেছি আমরা না, ইকুইপোটেনশিয়াল সারফেসের প্রবলেম করেছি না, এটা তো ইকুইপোটেনশিয়াল সারফেসের প্রবলেম ছিল। তো ওখানে এই ডায়াগ্রামটা ছিল না, ওখানে ডায়াগ্রামটা ছিল অন্য টাইপের। হলো? বুঝতে পারলে? চলো এবারে আজকের পার্টটাতে চলে আসি, যেটা আজকে করব। আচ্ছা, এই আজকের পার্ট থেকে একটা জিনিস স্টার্ট করবো, সেটা হলো যেহেতু ক্লাসের ফোকাসটা শুধুমাত্র জেইর ওপরে বিশেষ করে, সেই কারণে আমরা ডেরিভেশনস পার্টটাকে মানে বেশিরভাগ জায়গাতে এখন থেকে স্কিপ করবো। বুঝতে পারলে? তার যে জিস্ট, তার যে কনসেপ্ট, সেটাকে আমরা বেশি করে হাইলাইট করবো, এবং যেখানে যেখানে আমার মনে হবে যে খুবই ডেরিভেশনস দরকার সেইগুলোতেই একমাত্র ডেরিভেশনসগুলোকে দেখাবো। বুঝতে পারলে? বাকি তোমাদেরকে বলে দেবো একটুখানি কনসেপ্টটা কীভাবে করতে হয়, তোমরা দেখে নেবে বাড়িতে। যখন ডাউট থাকবে তখন তোমাদের ডাউট ক্লিয়ারিং একটা করে ক্লাস দেওয়া হবে, সেই সময় আমাকে জিজ্ঞেস করে নেবে যে সেই ডেরিভেশনসগুলো হবে কী করে। বুঝতে পারলে ব্যাপারটা? কারণ আমাদেরকে MCQ ওই কম্পিটিটিভ পার্টটা ভালো করে করতে হবে, কারণ সেটাই হলো মেন ফোকাসড আর কি ব্যাসটা। না হলে তুমি তো বোর্ডসের জন্য বাড়িতেও পড়তে পারতো, অসুবিধা কী ছিল। এবার দেখো
ক্যাপাসিটার চ্যাপ্টারটা স্টার্ট করছি। প্রথমত এই যে ডায়াগ্রামগুলো তোমার এখানটা দেওয়া আছে, এগুলো তুমি যে কোনো সার্কিটকে তুমি খুলবে, তুমি টিউবলাইটের সার্কিট খোলো কিংবা তুমি আজকে তোমার ফোনের সার্কিটটাকে খুলবে, কম্পিউটারের সার্কিটকে খোলো, তুমি দেখবে সেখানটাতে এরকম টাইপের জিনিসপত্র তুমি অনেক দেখতে পাবে, বুঝতে পারলে? এই ছোট্ট ছোট্ট সিলিন্ড্রিক্যাল জিনিস কিংবা এরকম টাইপের জিনিসগুলো তুমি সবসময় দেখতে পাবে। প্লাস যখন তুমি পাখার রেগুলেটরকে খুলবে সেই ক্ষেত্রে এরকম ধরনের স্ট্রাকচার দেখতে পাবে বা এই ধরনের স্ট্রাকচার। তারপরে ধরো যখন তোমরা সেই রেডিওর নবটাকে ঘোরো, বুঝতে পারলে? তো রেডিওর নবটাকে খুললে সেখানেও তুমি এই দুটো টাইপের স্ট্রাকচারকে দেখতে পারবে, বুঝতে পারলে? তো এই যে জিনিসগুলো এগুলো প্রত্যেকটা হলো ক্যাপাসিটার। এখন প্রত্যেকটা শেপ ডিফারেন্ট এবং শেপটা ডিফারেন্ট, তার কারণ হলো যে তার ক্যাপাসিটিটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করার জন্য যেই রকম শেপ হবে তার কারেসপন্ডিং তার ক্যাপাসিটি হবে। তো সেই ক্যাপাসিটি কোথাতে বেশি লাগে তখন বেশি দরকার হবে সেখানটাতে। তোমরা কখনো দেখবে ওই ফ্যানের যে মাথার পোর্শনটা ওখানে দেখেছো একটা গোল মতো সাদা রঙের একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার থাকে, দেখেছো কখনো? কেউ লক্ষ্য করেছো কখনো? হ্যাঁ, ওটাও কিন্তু একটা ক্যাপাসিটার, বুঝতে পারলে? যেটার ক্যাপাসিটেন্স অনেক বেশি। এই ক্যামেরাটাকে অন করে রাখো, প্রত্যেকে দুজনে ক্যামেরা অন করে রাখো। ফ্যানের ক্ষেত্রে দেখবে ওই যে স্ট্রাকচারটা থাকে টেবিল ফ্যানেও থাকে, আবার দেখবে হ্যাঁ যখন বাড়িতে যে জলের মোটরগুলো থাকে ওখানেও কিন্তু এই সেম স্ট্রাকচার থাকে, কিন্তু তার সাইজগুলো অনেকটা বড় হয়। এর কারণটা হলো এটাই, যখন তুমি কোনো একটা মেশিনকে স্টার্ট করলে, কোনো মোটরকে, তোমাকে হাই পাওয়ার সাপ্লাই দিতে হবে হট করে, তাই না? এবার হাই পাওয়ার সাপ্লাইটা যখন তুমি হঠাৎ করে দিতে যাবে, তুমি কখনোই তোমার যে নর্মাল পাওয়ার সাপ্লাই, সেই নর্মাল পাওয়ার সাপ্লাই একবারে স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ওই পাওয়ার সাপ্লাইটাকে সে দিতে পারবে না, সে আস্তে আস্তে টর্কটাকে জেনারেট করবে। ওই যে প্রথমে যে বুস্ট, একটা পাওয়ারের বুস্ট দেওয়া, ওটা তুমি তখনই দিতে পারবে যখন তোমার কাছে স্টোরড চার্জ বা স্টোরড এনার্জি থাকবে। তো সেই স্টোরড চার্জ বা স্টোরড এনার্জিটাকেই প্রোভাইড করে ওখানটাতে ক্যাপাসিটারগুলো, বুঝতে পারলে? যেখানে যত বেশি দরকার তার কারেসপন্ডিং ক্যাপাসিটার তত বেশি লাগবে। এবারে ক্যাপাসিটার জিনিসটা কি? তো ক্যাপাসিটার যখন তুমি জানতে চাইবে, আচ্ছা তার আগে একটা জিনিস, এখানে দেখো এই একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটার সম্বন্ধে আমরা পরে পড়বো, যেখানে এখানে লেখা আছে ডাইইলেকট্রিক মেটেরিয়াল, এটা হচ্ছে মেটাল ফয়েল। এই জিনিসটা হয় কি যে ক্যাপাসিটেন্সকে বাড়ানোর জন্য ক্যাপাসিটারের মাঝখানে ডাইইলেকট্রিককে ইনসার্ট করা হয়। ডাইইলেকট্রিক হলো কিছু টাইপের পদার্থ আর কি, সেটা কাগজ হতে পারে, তারপিন তেল হতে পারে, বুঝতে পারলে? কিংবা তেলে ভেজানো কাগজও হতে পারে। যেমন ফোনের ব্যাটারি যদি কখনো তুমি খোলো, সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারবে ওর ব্যাটারির মধ্যে একটা তেলে ভেজানো কাগজ থাকে, বুঝতে পারলে? সেই কাগজটা যখন তুমি বাইরে আনবে দেবে হট করে আগুন লেগে যাবে, ওটাতে অটোমেটিক্যালি আগুনটা লাগে, তোমাকে কিছু করতেই হবে না। তো ওইটাতে ওই কাগজটাকে এন্টার করানোই হয় তার ক্যাপাসিটি বা তার চার্জ স্টোর করার ক্ষমতাটাকে বাড়ানোর জন্য, বুঝতে পারলে? তো এই প্রত্যেকটা জিনিস এখানে অ্যাপ্লাই করা হয়, সেইটা হলো একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল আর কি। আর এর যে সিম্বলগুলো হয়, সিম্বলগুলো এখানটা দেখিয়েছি, যেমন একটা হলো তোমার এইটা হলো প্রথম সিম্বলটা, এটাকে বলে তোমার ফিক্সড ক্যাপাসিটার, যার ক্যাপাসিটেন্স একদম ফিক্সড আছে, তুমি কোনোভাবে তার ক্যাপাসিটেন্সকে চেঞ্জ করছো না। নেক্সট হচ্ছে পোলারাইজড ক্যাপাসিটার, এই ব্যাপারটা আমরা স্পেশালি পড়বো, তখন বুঝতে পারবে। আর একটা হলো ভেরিয়েবল ক্যাপাসিটার। এই যে ভেরিয়েবল ক্যাপাসিটার, এইটার ক্ষেত্রে তুমি তার ক্যাপাসিটেন্সকে চেঞ্জ করতে পারো, যেটা রেগুলেটরের ক্ষেত্রে ইউজ করা হয়, বুঝতে পারলে? তো তার সিম্বল হলো এইটা। যে কোনো সিম্বলের ওপর যখন এরকমভাবে অ্যারো থাকবে, তো তার মানে তুমি সেলফ আন্ডারস্টুড সেটা তোমার কাছে যে হ্যাঁ সেটা ভেরিয়েবল। যেমন যদি রেজিস্ট্যান্স দিয়ে দেয় এবং তার উপরে অ্যারো থাকে, তার মানে সেটা হলো রিওস্ট্যাট। রিওস্ট্যাট দেখো যখন প্র্যাকটিক্যাল ল্যাবে, দেখো নি তোমরা? হ্যাঁ, তো রিওস্ট্যাটকে সিম্বলাইজ করা হয় একটা রেজিস্ট্যান্স, তার উপরে এরকম ধরে অ্যারো, বুঝতে পারলে? অ্যারো আছে মানে সেটা ভেরিয়েবল। এবারে মেন চ্যাপ্টারটার মধ্যে আসছি। মেন চ্যাপ্টারটা জানতে গেলে তোমাকে এটা প্রথম একটা জিনিস জানতে হবে, সেটা হলো যে ডাইইলেকট্রিক ব্যাপারটা কি। তো ডাইইলেকট্রিক ব্যাপারটা হলো এটাই যে হয় কি, যখন তুমি কোনো কন্ডাক্টরকে নেবে, সেই কন্ডাক্টরটার ওপর যখন তুমি চার্জ দেবে, প্রথমত চার্জ থাকবে কোথায় না সারফেসে। চার্জ যখন সারফেসে থাকবে, এর কারণগুলো আমরা আগের দিনকে দেখে নিয়েছিলাম যে কেন সারফেসের উপর চার্জটা থাকে। এখন এই চার্জ যখন সারফেসে থাকবে, সেই সময় হবে কি যে সেই ক্যাপাসিটারটার উপরে চার্জ নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু একটা স্পেসিফিক, বা সেই যে কন্ডাক্টরটা তার উপরে চার্জ থাকার ক্ষমতা কিন্তু স্পেসিফিক। এর কারণটা কি? কারণ হলো যদি তুমি তাকে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখো, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডটা ওই যে কন্ডাক্টরটা আছে তার যে চার্জগুলো আছে সারফেসে তার উপরে ফোর্স প্রোভাইড করবে কিনা বলো? করবে তো। তো যদি ইলেকট্রিক ফিল্ড একটা ইলেকট্রিক ফোর্স প্রোভাইড করে, তার মানে সেই কন্ডাক্টরের উপরে যে চার্জগুলো সেইগুলো এখন লিকেজ করতে শুরু করবে, মানে কন্ডাক্টরকে ছেড়ে বাইরে বেরিয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? যখন কোনো কন্ডাক্টরকে তুমি চার্জ দেবে, ধরো আমি প্লাস চার্জ দিলাম কোনো কন্ডাক্টরকে, ঠিক আছে? তো যখন তুমি সেই কন্ডাক্টরের উপর প্লাস চার্জ দিলে, তখন সেই কন্ডাক্টরটাকে তুমি একটা কাজ করলে, সেটা হলো একটা কোনো মিডিয়ামের মধ্যে তুমি প্লেস করলে। যখন প্লেস করবে তখন সেই মিডিয়ামটার মধ্যে সাপোজ একটা ইলেকট্রিক ফিল্ড আছে। সেই যে ইলেকট্রিক ফিল্ডটা, সেটা এই যে কন্ডাক্টরটা আছে সেই কন্ডাক্টরের উপর যে চার্জগুলো আছে তাকে একটা ফোর্স প্রোভাইড করবে ইলেকট্রিক ফিল্ডগুলো, এবং এই চার্জগুলো ফোর্সটাকে ফিলও করবে।
এবং এই ফোর্স ফিল করার জন্য এরা এই সারফেসকে ছেড়ে চলে যেতে পারে, পারে কিনা বলো? চার্জ লিকেজ হতে পারে। তার মানে যদি এটা হয়, তার মানে এই যে কন্ডাক্টরটা আছে, এই কন্ডাক্টরের ওপরে চার্জ যেটা ওর ক্ষমতা ছিল বা তার থেকে যদি বেশি পরিমাণের চার্জ তুমি দিয়ে দাও, তাহলে সে চার্জকে বেসিক্যালি ছাড়তে শুরু করবে। তার কারণ হলো এটাই যে সেখানটাতে তার ইলেকট্রিক ফোর্স বেশি তাকে ফিল করতে হবে। এবারে এইখান থেকেই ডাই ইলেকট্রিকের কনসেপ্টটা আসে। তো ডাই ইলেকট্রিক যদি যেমন তোমাকে বলা হয়, এয়ারের জন্য বলা হয় যে 3 × 10⁶ ভোল্ট পার মিটার। তার মানে যদি তুমি একটা কোনো এয়ারের মধ্যে কোনো চার্জকে তুমি প্লেস করো, আর সেই ক্ষেত্রে যদি সেটাকে প্লেস করার জন্য সেখানটাতে ইলেকট্রিক ফিল্ডটা 3 × 10⁶ থাকে, তো সেই ক্ষেত্রে সে ম্যাক্সিমাম ওই ফিল্ডটাকেই সহ্য করতে পারবে। তো এর বেশি ফিল্ড সে সহ্য করতে পারবে, বুঝতে পারলে? এটা হলো তার কনসেপ্টটা। এবার এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে একটা কোয়েশ্চেন দেওয়া হয়, সেটা হলো ইজ ইট পসিবল টু হোল্ড 1 কুলম চার্জ অন আ কন্ডাক্টিং স্ফিয়ার অফ 1 সেন্টিমিটার? বুঝতে পারলে? এটা হলো কোয়েশ্চেনটা, যে একটা 1 সেন্টিমিটারের কন্ডাক্টিং স্ফিয়ার আছে, তো সেই স্ফিয়ারটার মধ্যে কি আমি 1 কুলম চার্জকে স্টোর করতে পারি যার রেডিয়াস হলো 1 সেন্টিমিটার? এটা কোয়েশ্চেন দেয়, বুঝতে পারলে? তো কোয়েশ্চেনটা সলভ করতে হবে। প্রথমত কোয়েশ্চেনটা সলভ করার নিয়ম হলো, আমি প্রথমে তোমাকে কনসেপ্টটা বলছি কীভাবে সলভটা করতে হয়, তারপরে আমি বাকি পার্টটা বলে দিচ্ছি। যে আচ্ছা, প্রথমত যেটা করতে হয় তোমাকে, সেটা হলো যে তোমাকে দেখতে হবে যে যখন তুমি 1 কুলম ফোর্সকে এখানটাতে অ্যাপ্লাই করবে, তখন সেই 1 কুলম ফোর্সটাকে অ্যাপ্লাই করার দরুন এখানটাতে কোনোভাবে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে তার ভ্যালু কত হবে। যদি সেই ইলেকট্রিক ফিল্ডটা হাওয়ার যে ডাইইলেকট্রিক তার চেয়ে বেশি হয়, তাহলে সে অবভিয়াসলি সেখানটাতে সেই চার্জকে স্টোর করতে পারবে না, তার উপর ইলেকট্রিক ফোর্স বেশি অ্যাপ্লাই হবে এবং সে চার্জকে লুজ করতে শুরু করবে। তো প্রথমত আমরা জানি যে যখন একটা কন্ডাক্টরের ওপরে আমি কোনো সারফেসের উপর একটা স্ফিয়ারের সারফেসে যদি চার্জকে প্লেস করি, সেই ক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ডটা সে প্রডিউস করবে তার ভ্যালু হয়, ফর্মুলা হচ্ছে না KQ/, রেডিয়াস স্কোয়ার। এখন কে মানে কত? 1/4πε0, যার ভ্যালু হয় 9 × 10⁻, কত বলো কত? 10⁹ 9 × 10⁹। আচ্ছা, চার্জ কত? 1 কুলম। রেডিয়াস কত? 1 সেন্টিমিটার, মানে 1 × 10⁻² তার স্কোয়ার। এই যে ভ্যালুটা আলটিমেটলি বেরোবে, সেই ভ্যালুটা তোমার বেরোবে 9 × 10⁻13 ভোল্ট পার মিটার। এই যে ফিল্ডটা, এটা হাওয়ার যে ডাইইলেকট্রিক তার চেয়ে অনেক বেশি। তার চেয়ে যেহেতু অনেক বেশি, তার মানে যখন তুমি স্ফিয়ারের উপরে 1 কুলম চার্জকে প্লেস করবে, তখন তার উপরে এতটা পরিমাণ হিউজ একটা ইলেকট্রিক ফিল্ড তাকে ফেস করতে হবে। এবং যেহেতু ফেস করছে, সেই কারণে সে কী করবে না, সেই চার্জকে বাইরে লুজ করতে শুরু করবে। তো কখনই এটা সম্ভব নয় যে আমি 1 কুলম চার্জকে একটা 1 সেন্টিমিটার স্ফিয়ারের উপরে প্লেস করে রাখতে পারবো। ব্যাপারটা বুঝতে পারলে? তো তুমি বলবে যে ইট ইজ নট পসিবল। লিখে নাও, তারপরে স্টেটমেন্টও লিখে দেবো। স্টেটমেন্টটা লিখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। লিখে নাও। কি ভাইব্রেট করছে? হলো? লেখো। চলো এবার স্টেটমেন্টটা লেখো। ডিউ টু হাই ইলেকট্রিক ফিল্ড, the charge will be conducted to air. The charges will be conducted to air. The charges will be conducted into air. So the sphere will lose charge. এটা এনসিইআরটির কোয়েশ্চেন। তোমাকে এই কোয়েশ্চেনটা দিতেও পারে এক্সামে, কারণ এই ধরনের টুকটাক ছোট্ট কোয়েশ্চেন যেগুলো এক্সামে জিজ্ঞেস করে না হঠাৎ করে।
এটাকে হয়তো আজকে বুঝতে অসুবিধা হতে পারে, পরের দিনকে আমি আবার বলবো এটা ডাইলেকট্রিকের পার্টটা, এরপর ডাইলেকট্রিকের একটা অন্যরকম পার্টই থাকবে, সেখানে আবার বলবো, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। কারণ ডাইলেকট্রিক জিনিসটা এই প্রথম তোমাদের সামনে আসে, এর আগে কোথাও ডাইলেকট্রিক টার্মটাই পাওয়া যায় না সেভাবে, যেই কারণে একটুখানি প্রবলেম হয় প্রথম, কিন্তু বুঝে যাবে ফাইনালি। লিখেছো? চলো। অব্রদীপ আর ইন্দ্রাণী ক্যামেরাগুলো অন করো, কতবার বলছি, ক্যামেরা অন করে রাখো, ক্লাসের মধ্যে ঢুকবে ক্যামেরা অন করে নেবে দুজনে। হলো লেখা? কমপ্লিট? অব্রদীপ কালকের ইন্টিগ্রেশনটা করেছিলে লাস্টে? হয়েছিল? আনসারটা মিলেছিল? ঠিক আছে, চলো এবার আমরা চলে আসছি পরের পার্টটাতে। দেখো এখানটাতে আমরা ক্যাপাসিটেন্সের কনসেপ্টটাকে শিখবো। আচ্ছা, ক্যাপাসিটেন্সের যে কনসেপ্টটা সেটাকে শেখার আগে আরেকটা জিনিসকে আগে বলে দিই, সেটা হলো ক্যাপাসিটরটা আসে কী করে। প্রথমত দেখো এটা খুব কমন কনসেপ্ট, যেটা হলো আমরা যেটা নর্মালি দেখি, তোমাকে আমি 1 কাপ জল দিলাম কিংবা 1 কাপ চা দিলাম, কাপের যত পরিমাণ জল বা চা ধরার ক্ষমতা সেটা সেই পরিমাণেরই জল বা কাপকে ধরে রাখবে, তার থেকে যখন তুমি বেশি দেবে তখন সেটাকে বাইরে ফেলে দেবে। তো এই ক্ষেত্রে সেই কনসেপ্টটাকে ইউজ করা হয় যে যখনই কোনো কন্ডাক্টরের ওপরে, দেখো এখন অবধি কিন্তু আমি ক্যাপাসিটার পার্টটাতে ঢুকিনি, এখন অবধি আমি আছি তোমার কন্ডাক্টর পোর্শনটাতে। একটা কন্ডাক্টরের ওপর যখন তুমি চার্জ দিলে তখন সেইখানে যত পরিমাণ চার্জ থাকতে পারে সে কেবলমাত্র সেই পরিমাণের চার্জ কি রাখবে, তার থেকে বেশি চার্জ যদি আসে তাহলে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, যেটা একটু আগে দেখলাম, এবং বেশি হলে সে চার্জটাকে লুজ করে দেবে, ততক্ষণ লুজ করবে যতক্ষণ না অবধি তার উপর ইলেকট্রিক ফিল্ড সে কম পাচ্ছে, যাতে করে সেটাকে সে হ্যান্ডেল করতে পারে। এই হলো কেসটা। এবারে এই যে চার্জটাকে আমি সেখানটায় দিচ্ছি, তো এই যে চার্জটা সেটা ডিপেন্ড করে প্রথমত আমি যখন চার্জ কাউকে দেবো সেই ক্ষেত্রে কতটা পরিমাণ আমি পোটেনশিয়াল তাকে প্রোভাইড করছি তার উপর ডিপেন্ড করছে, তাই না? কারণ চার্জ যাচ্ছে মানে পোটেনশিয়াল ডিফারেন্স আসছে, তাই তো? তার মানে অবভিয়াসলি যখন আমি কোনো কন্ডাক্টরের মধ্যে চার্জকে প্লেস করতে যাচ্ছি সেটা ডিপেন্ড করছে কতটা আমি পোটেনশিয়াল ডিফারেন্স তাকে ফেস করাচ্ছি। বুঝতে পারলে ব্যাপারটা? বুঝতে পারলে? একটা হলো এই কেসটা। তো আমি বলতে পারি যে কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, এবং এইখান থেকে যখন এই প্রপোর্শনাল সাইনটা উঠে যায় তখন সামনে ফ্রেমে আসে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটাকে বলা হয় সি, অ্যান্ড সি ইজ দ্য ক্যাপাসিটেন্স। তো ফাইনালি যেটা আসে এখান থেকে সেটা হলো কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। বুঝতে পারলে? কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, এইটা আসে, যেখানটাতে সি ইজ নোন অ্যাজ দ্য ক্যাপাসিটি অর দ্য ক্যাপাসিটেন্স অফ দি কন্ডাক্টর, ক্যাপাসিটি অর দি ক্যাপাসিটেন্স অফ দি কন্ডাক্টর। বুঝতে পারলে? নেক্সট, ক্যাপাসিটেন্স এটা একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এর কোনো রকমভাবে ডাইমেনশন নেই, এর কোনো রকমভাবে তোমার ডিরেকশন নেই, ডাইমেনশন না মানে ডিরেকশন নেই। আমাকে বলতে পারো যে কেন এটা ডিরেকশনলেস? বলতে পারবে কেন ডিরেকশনলেস? কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, তাহলে সি সমান কত হবে? কিউ বাই ভি। এবার আমাকে বলো যে সিটা কেন ডিরেকশনলেস, মানে কেন সেটা স্কেলার কোয়ান্টিটি, বলো। হ্যাঁ, ইভেন চার্জও স্কেলার কোয়ান্টিটি। বুঝতে পারলে? তো দুটোই স্কেলার কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন বা ডিভিশন আছে, সেই জন্য এখানটাতে আমি বলবো যে এখানটাতে একটা স্কেলার কোয়ান্টিটি আসবে। ডাইমেনশন বার করা হয়, ডাইমেনশন মানে কি না, ডাইমেনশন মানে তোমার চার্জের যে ডাইমেনশন ডিভাইডেড বাই পোটেনশিয়ালের ডাইমেনশন, এটাকে তোমরা বার করতে পারবে, এটা কোনো প্রবলেম হবে না। এর ইউনিট দুটো হয়, একটা হয় ফ্যারাড আর একটা হয় কুলম্ব পার ভোল্ট। ঠিক আছে? কিউ বাই ভি, কুলম্ব পার ভোল্ট এটা। এবারে এই যে ক্যাপাসিটেন্সটা অফ আ কন্ডাক্টর ইজ ডিপেন্ডেন্ট অফ দি চার্জ গিভেন অর রাইজ ইন পোটেনশিয়াল, যেটা আমি একটু প্রথমেই যেটা স্টার্ট করলাম, যে কত পরিমাণ পোটেনশিয়াল বা কত পরিমাণ চার্জ আমি তাকে দিলাম তার উপরে ডিপেন্ড করবে যে সেই যে কন্ডাক্টরটা, সেই কন্ডাক্টরটার ক্যাপাসিটেন্স কত হবে। বুঝতে পারলে? ব্যাপারটা বুঝতে পারছো? কারণ কিউ ইকুয়াল সি ইকুয়াল টু কত? কিউ বাই ভি। তার মানে কোনো একটা কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স ডিপেন্ড করছে তাকে আমি কত পরিমাণ চার্জ সে নিতে পারে আর কতটা পোটেনশিয়াল ডিফারেন্স তাকে আমি দিচ্ছি তার উপরে। বুঝতে পারলে একটা জিনিস? নেক্সট, তারপর কি বলছে? ইট ইজ অলসো ইন্ডিপেন্ডেন্ট, ইট ইজ অলসো ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এবার দেখো এখানটা একটা কেস আসবে, সেটা হলো প্রথমত যেটা আমি একটু আগে বললাম, এখান থেকে যে ফর্মুলা আমি দেখতে পেলাম যে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, তার মানে সি সমান কিউ বাই ভি। কিন্তু আমাকে স্টেটমেন্টটা কি বলছে যে ইন্ডিপেন্ডেন্ট অফ চার্জ গিভেন অ্যান্ড রাইজ অফ দি পোটেনশিয়াল। এর মানে কি দেখো, প্রথমত আমি একটু আগে বললাম যখন আমি ক্যাপাসিটেন্সকে ক্যালকুলেট করব সেটা ডিপেন্ড করছে তাকে আমি কত পরিমাণ চার্জ দিলাম, কত পরিমাণ পোটেনশিয়াল দিলাম, ঠিক আছে, তার উপরে। কিন্তু আমাকে এখানে থিওরিতে বলছে যেটা হলো ইন্ডিপেন্ডেন্ট।
অফ দি চার্জ অ্যান্ড পোটেনশিয়াল। এবার এখানটা একটা তোমার কনফিউশন ক্রিয়েট হয়, তাহলে আমি কোনটাকে ঠিক করবো, ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? ব্যাপারটা বুঝতে পারছো? কারণ ফর্মুলা আমাকে বলছে যে সি সমান কিউ বাই ভি, তার মানে মাথায় এটা তোমার ডাউটটা আসে যে তার মানে যত আমি চার্জ বাড়াবো কন্ডাক্টরের ওপরে তত তার ক্যাপাসিটেন্স বাড়বে, বা যত পোটেনশিয়ালকে বাড়াবো তত তার কী হবে, ক্যাপাসিটেন্স কমবে, কারণ সি বাই ভি। বুঝতে পারলে? তাই তো, সরি হ্যাঁ কিউ বাই ভি, তার মানে পোটেনশিয়াল বাড়ালে তার ক্যাপাসিটেন্স কমবে। কিন্তু আমাকে এখানটাতে বলছে যে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চার্জ গিভেন অর রাইজ ইন পোটেনশিয়াল। এখন মাথায় কনফিউশন আছে যে তাহলে এটা সম্ভব কী করে? আবার একটু আগে আমি এটাও বললাম যে হ্যাঁ এটা ডিপেন্ড করে, তাহলে পারফেক্ট আনসার কোনটা? পারফেক্ট হলো ইন্ডিপেন্ডেন্টটা। বুঝতে পারলে? এবার তোমার মাথায় আরও কনফিউশন আসবে, তার মানে কী হলো? আমি একটু আগে বললাম ডিপেন্ডেন্ট, এখন বলছি ইন্ডিপেন্ডেন্ট, এবং আনসারটা কারেক্ট বলছি ইন্ডিপেন্ডেন্টটাই। একটা কোয়েশ্চেন দেয় তোমাকে যে হুইচ অফ দ্য ফলোয়িং প্যারামিটার্স আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ক্যাপাসিটার, বা হুইচ অফ দ্য ফলোয়িং প্যারামিটার্স ডাজ নট এফেক্ট দি ক্যাপাসিটেন্স অফ আ কন্ডাক্টর। বুঝতে পারলে? দেখ ব্যাপারটাকে বুঝতে গেলে তুমি এরকম সেন্সে বোঝো, তোমাকে আমি বললাম যে 1 লিটারের বোতল আছে, ঠিক আছে? এবার 1 লিটারের বোতলটাকে তুমি ভাবো সি, সি সমান হলো কিউ বাই ভি। এখানে চার্জ কিউ মানে কোনটা? বোতলের যে জল সেইটা, ঠিক আছে? এখন তুমি ভেবে দেখো, যদি তুমি জলটাকে বাড়িয়ে দাও, তুমি ম্যাক্সিমাম বাড়াতে পারবে কতটা অবধি? 1 লিটার। যেই তুমি ওর থেকে বেশি বাড়াবে, মানে চার্জ যেই তুমি ওর থেকে বেশি দেবে, তখন চার্জ ওভারফ্লো করবে, তাই না? যেমন জলটা ওভারফ্লো করে 1 লিটার বেশি হয়ে গেলে। বুঝতে পারলে? নেক্সট, পোটেনশিয়াল ডিফারেন্স কি? যখন তুমি জলটাকে ঢালছো, ধরো তুমি খুব অনেক পরিমাণ তুমি জল ঢাললে কিংবা পরিশ্রম অনেক করলে, তার মানে তো এটা একদমই নয় যে 1 লিটারের বোতলটা এখন 1.5 লিটার হয়ে গেল। তা কি হচ্ছে? না। তার মানে এখানটাতে যে ক্যাপাসিটেন্স সেটা কোনোভাবেই কিন্তু চার্জ অ্যান্ড পোটেনশিয়ালের ওপর ডিপেন্ডেন্ট নয়। কিন্তু ডিপেন্ডেন্ট আমি বললাম কেন, তার কারণ হলো এটাই যে যখন তার ক্যাপাসিটির লিমিটের মধ্যে থাকবে, যখন তার ক্যাপাসিটির লিমিটের মধ্যে থাকবে সেই ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ এখন ডিপেন্ডেন্ট। বুঝতে পারলে? কিন্তু মোস্ট পারফেক্ট কোনটা? ইন্ডিপেন্ডেন্ট। ব্যাপারটা ক্লিয়ার হলো? তার মানে আমি যদি বলতে চাই যে তার মানে ক্যাপাসিটারের যদি কোনো একটা কন্ডাক্টর, তার যে ক্যাপাসিটেন্স সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কার ওপরে? কন্ডাক্টরের সাইজের ওপরে। যত বেশি তার সাইজটা হবে তত বেশি চার্জ সে স্টোর করতে পারবে। বুঝতে পারলে? তুমি ভেবে দেখো, একটা 1 সেন্টিমিটারের স্কোয়ার প্লেটকে তুমি নাও, আর একটা 10 সেন্টিমিটারের স্কোয়ার প্লেটকে নাও। 10 সেন্টিমিটারের সারফেস এরিয়া অনেক বেশি, তো স্বাভাবিক কথা যে 1 সেন্টিমিটার যেই পরিমাণ চার্জকে প্লেস করে তার সারফেসে, তার চেয়ে অনেক বেশি চার্জকে প্লেস করবে কোনটা? 10 সেন্টিমিটার। বুঝতে পারলে? তো ডিপেন্ড করছে কার উপরে? ডাইমেনশনটার উপরে। বুঝতে পারলে? যত বেশি কন্ডাক্টরের সাইজ তত বেশি চার্জ স্টোর করবে। আমি বলবো সেই কন্ডাক্টরটার ক্যাপাসিটেন্স বেশি। বুঝতে পারলে? আমি বারবার বলছি এখন অবধি কিন্তু আমি ক্যাপাসিটার এই পোর্শনে ঢুকিনি। আমার এখন অবধি মেন ফোকাস কিন্তু ওই কন্ডাক্টরের ওপর। বুঝতে পারলে? কারণ ক্যাপাসিটার তৈরি হয় কন্ডাক্টর নিয়ে। তো যতক্ষণ আমি কন্ডাক্টরের এই সমস্ত প্রপার্টিগুলোকে বুঝতে পারবো ততক্ষণ অবধি আমার মাথায় এটা ক্লিয়ার হবে না যে ক্যাপাসিটার তৈরি হচ্ছে কী করে। বুঝতে পারলে? সেই কারণে বারবার বলছি এখন অবধি আমার পুরোপুরি জিনিসটা এখন অবধি তোমার আছে কন্ডাক্টরের ওপরে। যেখানে দেখো এখানটা কিন্তু লেখা নেই ক্যাপাসিটার, এখানে লেখা আছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স মানে কি? তার যে ক্ষমতাটা আর কি, চার্জ ধরে রাখার কত ক্ষমতা। বুঝতে পারলে? সেটাই হলো ক্যাপাসিটেন্স। এটা হতে পারে ফর ক্যাপাসিটার, হতে পারে ফর কন্ডাক্টর। আমার এখন পয়েন্ট অফ ফোকাসটা কোনটা না? ফর কন্ডাক্টর, কারণ এই কন্ডাক্টর মিলেই তৈরি হবে ক্যাপাসিটার। বুঝতে পারলে? সেখানে বারবার বলছি আমরা কিন্তু কন্ডাক্টরে ফোকাস করছি এখন অবধি, আমরা কিন্তু এখন অবধি প্রপার ক্যাপাসিটার এই পোর্শনে ঢুকিনি। ক্লিয়ার? এবার দেখো, তো যেটা আমি একটু আগে বললাম, ইট ইজ অলসো ডিপেন্ডেন্ট অফ দি নেচার অফ দি মেটেরিয়াল অ্যান্ড থিকনেস অফ দি কন্ডাক্টর। এই যেটা আমি বললাম থিকনেস, থিকনেস মানে কি? দেখো এবার এখানে তোমার মাথায় কোয়েশ্চেন আসবে যে আমি তো একটাকে বললাম যে সাইজের উপর ডিপেন্ড করে, কিন্তু এখানে বলছি থিকনেসের উপর ডিপেন্ড করে না। দেখো এর মানে কি? দুটো জিনিস আছে। এটা হলো একটা কন্ডাক্টর, এই ঠিক আছে। এবারে এটার যে থিকনেসটা আছে সেই থিকনেসটা হলো মানে এইটা, ঠিক আছে? এটা হলো তার থিকনেসটা, এই যে এই পোর্শনটা হলো তার থিকনেসটা। তুমি আমাকে বলো চার্জ যখন আমি প্রোভাইড করব সেটা এই থিকনেসের যে পোর্শন এখানে থাকবে নাকি সারফেসে থাকবে? কোনখানে থাকবে কন্ডাক্টরে? কোনখানে থাকবে বলো? সারফেসে থাকবে, তাই না? তার মানে যত বেশি সারফেসটা হবে তত বেশি চার্জ আসবে। এটা যদি থিকনেসটাকে আমি দিই তাতে কিছু হেরফের হবে না, তাই না? আমরা তো জানি যে কন্ডাক্টর মানে সেই ক্ষেত্রে চার্জ থাকবে আলটিমেটলি সারফেসে।
আমি সেটাকে মোটা করি কি পাতলা করি কোনো ব্যাপার না, আলটিমেটলি তাকে যেতে হবে কোনখানে, সারফেসে। তার মানে তার থাকার জায়গাটা কোনটা, সারফেস। যদি বেশি বড় থাকার জায়গা হয় তবে বেশি চার্জ আসবে। তার মানে আমি বলতে পারি থিকনেস তার উপর কিন্তু ডিপেন্ডেন্ট নয়, ডিপেন্ডেন্ট কার উপরে, সারফেস এরিয়ার উপরে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, যে কারণে এখানটা লেখা আছে যে ইন্ডিপেন্ডেন্ট অফ দি থিকনেস অ্যান্ড মেটেরিয়াল। বুঝতে পারলে? নেক্সট, মেটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট নয়, কারণ কন্ডাক্টর যেই হোক না কেন সে চার্জকে প্লেস করবেই সারফেসে। তুমি লোহা নাও, তুমি তামা নাও, তুমি সিলভার নাও, গোল্ড নাও, সবাই কন্ডাক্টর এবং সবাই তার সারফেসে জায়গা দেবে চার্জ। বুঝতে পারলে? কিন্তু আমি বারবার বলছি থিকনেসের উপর ডিপেন্ড করে না। যদি ডিপেন্ড করতো তাহলে কন্ডাক্টিং বা ধরো একটা কোনো সলিড স্ফিয়ার, কন্ডাক্টিং স্ফিয়ার, সলিড স্ফিয়ার মানে লোহার একদম নিরেট বল, ওখানে চার্জ যখন তুমি দাও সেই চার্জটা তো থাকে সারফেসে, তাই না? তো তুমি ভেবে দেখো একটা হলো স্ফিয়ার যার রেডিয়াস হলো 10 সেন্টিমিটার, একটা সলিড স্ফিয়ার কন্ডাক্টিং সেটাও 10 সেন্টিমিটার, একটা হলো একটা সলিড, ঠিক আছে? যদি থিকনেসের উপর ডিপেন্ড করে তাহলে 10 সেন্টিমিটারের যে সলিড স্ফিয়ার সেটা বেশি চার্জকে ধরে রাখতে পারতো, তাই না? বুঝতে পারছো কি বলছি? কিন্তু বাস্তবে তা হয় না, বাস্তবে সেটা সবসময় সারফেসেই থাকে। তোমার ডিপেন্ড করছে কার উপরে, তার সারফেস এরিয়াটার উপরে। সেটা নিরেট কি সেটা হলো তার উপর কিন্তু নয়, মানে থিকনেসের উপর নয়। বুঝতে পারলে? তো মাথায় সেট করে নাও। এগুলো বারবার হাইলাইট করছি কারণ এগুলো হয় কি এখানে তোমার কোয়েশ্চেনটা তোমাকে এমসিকিউতে দেবে, একদম সোজা কোয়েশ্চেন, এবং তুমি এই কোয়েশ্চেনটা ভুল টিক করে আসবে। কারণ তুমি জানো যে মেটেরিয়ালটা সাইজের ওপর সেটা ডিপেন্ড করছে, কিন্তু যখনই তুমি সাইজটাকে মাথায় আনলে তখনই তুমি কী করবে, হ্যাঁ তাই থিকনেসের উপর ডিপেন্ড করবে, টিক মেরে চলে আসবে। বুঝতে পারলে? তো থিকনেসের উপর ডিপেন্ড করে না, করে কার ওপরে, তার যে সারফেস এরিয়া তার ওপরে। কারণ চার্জ কন্ডাক্টরের ওপর থাকবে কোথায়, অন দি সারফেস। সেটা হলো মাথাতে জিনিসটা যেটা বললাম। ক্লিয়ার তো? চলো এবারে theoretically infinite number of charges can be given to conductor. theoretically আমি একটা কন্ডাক্টরের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ চার্জ দিতে পারি, কিন্তু বাস্তবে সেটা কখনোই হয় না। কারণ থিওরিতে আমি যেটা পাবো বাস্তবে সেটা হবে তা কিন্তু একদমই নয়। ম্যাথামেটিক্যালি যখন আমি ক্যালকুলেট করি সেই ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ ইনফাইনাইট নাম্বার অফ চার্জেস দেওয়া যায়, কিন্তু বাস্তবে আমি বারবার বলছি একটা কোনো কন্ডাক্টর তার চার্জকে হোল্ড করার ক্ষমতা লিমিটেড থাকে। ম্যাথামেটিক্যালি অনেক বড় ভ্যালু আসে, বাস্তবে সেটা কিন্তু নয়। বুঝতে পারলে? এটাকে আরও ক্লিয়ার হবে তোমাদের কাছে যখন তোমরা আর্থের জন্য পড়বে, ঠিক আছে? তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। দেখো, however practically electric field becomes so intense that it causes ionization of the medium surrounding it. এই যে consequently the charge on the conductor leaves and start releasing its potential. বুঝতে পারলে? এই যে এটাকে মুছে দিন, নাহলে এই যে conductor leaks reducing its potential। এই কেসটা আমরা যখন স্টার্ট করেছিলাম তখন ডাইইলেকট্রিকের ফর্মটাকে তোমাকে বেসিক্যালি আমি বলছিলাম। দেখো, যেটা আমাকে থিওরিটিক্যালি বলছে সেটা বলছে যে ইনফাইনাইট নাম্বার অফ চার্জকে আমি হোল্ড করতে পারবে, একটা কোনো কন্ডাক্টর হোল্ড করতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি তুমি কি করলে, একটা কন্ডাক্টরের মধ্যে 1 কুলম চার্জ দিলে, 2 কুলম দিলে, 3 কুলম দিলে, 4 কুলম দিলে, চার্জ বাড়ছে মানে তার ইলেকট্রিক ফিল্ড বাড়ছে, তার মানে তার যে আয়োনাইজেশন তার সারাউন্ডিংয়ে সেটাও বাড়ছে, কারণ ফিল্ড সে এখন বাড়াচ্ছে। বুঝতে পারলে? যত বেশি আয়োনাইজ করবে তত বেশি আমি দেখলাম যে সেই ক্ষেত্রে তার যে চার্জ সেটা একটা সময় পরে কি করবে না, সে লিক করতে স্টার্ট করবে, তাই না? যার জন্য একটা স্ফিয়ার 1 সেন্টিমিটারের 1 কুলম চার্জকে হোল্ড করতে পারছিল না। বুঝতে পারলে? কেন? কারণ সারাউন্ডিং স্পেসকে সে আয়োনাইজড করে ফেলছিল, এবং যেই কারণে যেহেতু সে এখন ইলেকট্রিক ফিল্ডটা প্রচুর বাড়িয়ে ফেলেছে, তার মানে তার ইলেকট্রিক ফিল্ড যেহেতু হিউজ, সেই কারণে সে এখন চার্জ রিলিজ করা স্টার্ট করবে। বুঝতে পারলে? এই হলো কেসটা, কারণ তার এখন ইলেকট্রিক ফিল্ড হিউজ। বুঝতে পারছো? সেই জন্য সে এখন চার্জকে লিক করা স্টার্ট করবে বা রিলিজ করা স্টার্ট করবে, যাতে করে তার পোটেনশিয়ালটা কমে যায়। ব্যাপারটা বুঝতে পারছো? কারণ দেখো, পৃথিবীতে সবার নিয়ম হলো এটাই, সবাই সবসময় মিনিমাম পোটেনশিয়ালকে হোল্ড করতে চায়, অলওয়েজ। এখন যদি একটা কোনো কন্ডাক্টরের মধ্যে প্রচুর চার্জ আসে, তার মানে তার পোটেনশিয়াল প্রচুর হবে, তার পোটেনশিয়াল এনার্জি প্রচুর বেড়ে যাবে। যদি সেইটা হয়ে যায় যে তার পোটেনশিয়াল এনার্জি প্রচুর বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এটাই হবে না যে তার যে তোমার টেন্ডেন্সি যে আমি এখন এত বেশি পোটেনশিয়ালকে নিয়ে থাকতে পারবো না, আমাকে কমাতে হবে, তার মানে চার্জকে আমাকে রিলিজ করতে হবে, এবং সে রিলিজ করা স্টার্টও করে দেবে। আর দেখো, বাস্তবে সেটা সম্ভব। যদি কেউ হাই পোটেনশিয়ালে আসে, তার সারাউন্ডিংটা লো পোটেনশিয়াল, তাই তো? তার মানে হাই টু লো এখন চার্জ ফ্লো করা স্টার্ট করবে। বুঝতে পারলে? তার মানে সে চার্জটাকে রিলিজ করছে বা লিক করছে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? মাথায় ঢুকছে কিনা বলো?
বুঝতে পারলে? তো ওই কারণে বলছি থিওরিটিক্যালি ইনফাইনাইট নাম্বার অফ চার্জেস হোল্ড করার ক্ষমতা থাকে একটা কন্ডাক্টরের, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয় না। কারণ বাস্তবে যখন এটা সার্টেন লিমিটকে সে ক্রস করবে তার ইলেকট্রিক ফিল্ড এত বেড়ে যাবে, সে এত হাই পোটেনশিয়ালে চলে আসবে যে সে চাইবে আমি আমার নিজের পোটেনশিয়ালকে আবার কমিয়ে আনি যাতে করে স্টেবল কন্ডিশনকে আমি মেনটেন করতে পারি, এবং সে চার্জকে লিক করা স্টার্ট করবে যাতে করে তার পোটেনশিয়ালটা রিডিউস হয়ে যায়। ক্লিয়ার? এবার দেখো, it is clear that every conductor has a capacity to store charge which is numerically equal to the ratio of charge given to it to the rise in potential. বুঝতে পারলে? এটা একটু আগে দেখলাম যখন তার ক্যাপাসিটি যেটা আমি বার করবো সেটা হলো কত না, কত পরিমাণ চার্জ দিলাম ডিভাইডেড বাই তার পোটেনশিয়ালটা কত বাড়লো। বুঝতে পারলে? আচ্ছা, কে বলতে পারবে কেন পোটেনশিয়াল বাড়ার কথা বলছে এখানটাতে? বলতে পারবে? এটা এখানটা আমি বলেছে ইট ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য রেশিও অফ চার্জ গিভেন টু ইট টু দ্য রাইজ ইন পোটেনশিয়াল। এই রাইজ ইন পোটেনশিয়ালটা কেন এলো বলতে পারবে কেন? রাইজ ইন পোটেনশিয়াল কথাটা কেন বলছে বলো? বলতে পারবে? এক্ষুনি বললাম তো রাইজ ইন পোটেনশিয়াল কেন হবে। যত বেশি তুমি চার্জ দেবে তত তার পোটেনশিয়াল তো বাড়বে, কারণ পোটেনশিয়াল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু চার্জ, তাই তো? কে কিউ বাই আর, তাই না? তার মানে যত চার্জ বাড়বে তত পোটেনশিয়াল বাড়বে, ঠিক কিনা বলো? তাই না? এবং যত বাড়বে পোটেনশিয়াল, বাড়তে 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 যখন সেটা বিশাল হাই পোটেনশিয়ালে চলে যাবে যেটা তার ডাই ইলেকট্রিকের থেকে বেশি। ডাইরেক্ট্রিক আমাকে এটা বলে যে কত পরিমাণ পোটেনশিয়াল বা কত পরিমাণ ইলেকট্রিক ফিল্ডকে সে সহ্য করতে পারবে। যখন তার চেয়ে বেশি হয়ে যাবে তখন সে লিক করা স্টার্ট করবে। বুঝতে পারলে? তো যেই কারণে তুমি যখনই একটা কোনো কন্ডাক্টরকে চার্জ দিচ্ছ সে অটোমেটিক্যালি তার পোটেনশিয়ালে রাইজ হচ্ছে। বুঝতে পারছো? অটোমেটিক্যালি রাইজ হচ্ছে তার পোটেনশিয়ালটা। ক্লিয়ার? এবার it is dependent on shape, size and surrounding medium. বুঝতে পারলে? যেটা আমি একটু আগে বলছিলাম কার উপর ডিপেন্ড করছে? শেপ। আচ্ছা, শেপের উপর কেন? কারণ শেপ চেঞ্জ হলে তার সারফেস এরিয়াও চেঞ্জ হবে, তাই না? যদি শেপকে তুমি চেঞ্জ করো সারাউন্ডিং এরিয়া চেঞ্জ হবে। আচ্ছা, নেক্সট সাইজটা বললাম। সাইজ মানে বেসিক্যালি কোনটা, যেটা আমি প্রথম থেকে বলে আসছি, যত বড় সাইজ হবে তত তার সারফেস এরিয়া বাড়বে। ক্লিয়ার? তো সাইজের উপর ডিপেন্ড করছে। নেক্সট সারাউন্ডিং মিডিয়াম। আচ্ছা, সারাউন্ডিং মিডিয়ামের উপর কীভাবে ডিপেন্ড করছে দেখো যেই সারাউন্ডিং মিডিয়ামের ডাইইলেকট্রিক যত বেশি হবে, ধরো তোমাকে আমি এটা বললাম যেমন হাওয়ার ডাইইলেকট্রিকটা কম ছিল, 1 কুলম চার্জ দেওয়ার পর একটা স্পিয়ারের যা তোমার মানে সে পোটেনশিয়াল বা ফিল্ড যেটা সে ক্রিয়েট করছিল 1 কুলম চার্জের জন্য, সেটা কত ছিল? 9 × 10⁻13 মতো, যেটা একটু আগে ক্যালকুলেট করলাম আমরা, ঠিক আছে? আর এয়ারের কথা ছিল 3 × 10⁻11 এরকম। তো এইখানটাতে এয়ারের যে ডাইরেক্ট সেটা কম, তাই তো? তার মানে ওর যে ইলেকট্রিক ফিল্ড সহ্য করার ক্ষমতা সেটা হলো 3 × 10⁻11, আর স্ফিয়ারের কত পেলাম? 9 × 10⁻13। তার মানে স্ফিয়ারটা বেশি দিচ্ছে, বাইরে কম আছে। দেখো এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সে ক্রিয়েট করবে, কারণ ফিল্ডের ডিফারেন্স আছে সেখানটাতে। তো এটা বুঝতে পারলে কি বললাম আমি, তাই না? যদি এটা হয় তাহলে চার্জ লিক করবে, যেই কারণে স্ফিয়ার থেকে এয়ারের মধ্যে চার্জ লিক করছিল। তুমি ভেবে দেখো যদি এটা হতো যে সারাউন্ডিং যে মিডিয়ামটা এয়ারের মিডিয়ামটার যদি এরকম হতো যে ডাইইলেকট্রিকের ভ্যালু 10 × 10⁻11 হতো, তার মানে এয়ারটা হায়ার ফিল্ডে থাকছে, মানে সে আরও বেশি ফিল্ডকে সহ্য করতে পারবে, আর যে আমার স্ফিয়ারটা সেটা লোয়ার ফিল্ডে, ঠিক কিনা বলো? তাই না? তাহলে স্ফিয়ারটা লোতে থাকতো, সারাউন্ডিংটা হাইতে থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু স্ফিয়ার লুজ করতো না। বুঝতে পারলে? ওটা বুঝতে পারছো তো? না, অবভিয়াসলি সারাউন্ডিং মিডিয়ামটার উপর ডিপেন্ড করে যে ক্যাপাসিটেন্স কত হতে পারে তার। ক্লিয়ার? এই ক্ষেত্রে হতো কি তুমি জোর করে, হ্যাঁ স্ফিয়ার কিন্তু পারছে না সহ্য করতে যে অত পরিমাণ চার্জ, কিন্তু তুমি জোর করে তাকে তুমি দিচ্ছ। যেমন হয় না, তুমি বাড়িতে ধরো তোমার মা বাবা, যেমন বিশেষ করে তোমাদের মার আর কি হয় না, যে জোর করে খাইয়ে দেয়, হয় না? তুমি বলবে যে আমি 1 থালা ভাত খেয়ে নিয়েছি আর পারছি না, তোমার মা বলবে না এখনো 3 থালা রেডি করা আছে, এবং তুমি 3 থালা তোমাকে ঠুসে ঠুসে খাওয়াবে। তো ওখানে সেই কেসটাই হবে। বুঝতে পারলে? যে ওইখানে তোমাকে জোর করে চার্জকে সে প্রেস করে, মানে চার্জটাকে তাকে ধরিয়ে রাখছে আর কি বেসিক্যালি। বুঝতে পারলে? নেক্সট, it has been found that if a conductor is placed near a charged conductor, then the potential of the charged conductor relative to other decreases, and hence it can store more charge in its vicinity of another conductor. এর মানে দেখো হয় কি, যখন তুমি একটা কন্ডাক্টরকে অন্য কন্ডাক্টরের সামনে প্লেস করবে তখন
এই যে কন্ডাক্টরটা তার যে পোটেনশিয়ালটা সেটা কিন্তু ড্রপ হয়ে যায়। এখন ড্রপটা হয় কেন? ড্রপ হওয়ার কারণ আছে। ড্রপ হওয়ার কারণটা হলো, দেখো তুমি এইখান থেকে ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারবে, একটা ডায়াগ্রাম আছে এখানটাতে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এই যে দেখো এই একটা কন্ডাক্টর, ঠিক আছে, এই কন্ডাক্টরটা যেখানটাতে তো দুটো পোর্শনেই প্লাস চার্জ দেওয়া আছে, ঠিক আছে। এই কন্ডাক্টরটার সামনে আমি আর একটা কন্ডাক্টরকে প্লেস করলাম, এটা হলো এন কন্ডাক্টর, এটার নাম এম, যেটা আগে ছিল, সামনে এখন এলো এন। যখনই এম এর সামনে এন আসবে, এমটা এইদিকেও পজিটিভ এদিকেও পজিটিভ, তো যদি এম এর সামনে এন আসে তার মানে হলো বেসিক্যালি এটাই যে এম এর সামনের যে ফেসটা এন এর, সেইখানে অপোজিট চার্জ ইনডিউসড হবে, হবে কি না? তাহলে এম এর সামনের ফেস এন এর এইটা, এখানে মাইনাস চার্জ ইনডিউসড হবে, হলো। আচ্ছা এই যে এন আছে, এন এর এই সাইডে আবার প্লাস চার্জ ইনডিউসড হবে, বাইরের সাইডটা কারণ এখানে মাইনাস আছে। এবারে যদি আমি দেখি এই যে কন্ডাক্টরটা যেটা আগে ছিল তার ক্যাপাসিটেন্স কত হবে না, এখানে যে পরিমাণ চার্জ ডিভাইডেড বাই পোটেনশিয়াল। এখন যেই মুহূর্তে তুমি এই যে কন্ডাক্টরটা এটাকে সামনে নিয়ে এলে তখন কেসটা কি হলো, দেখো তখন এটা কেসটা হবে যে এই যে কন্ডাক্টরটা এর জন্য একটা পোটেনশিয়াল ক্রিয়েট হবে যেটা এই পয়েন্টে অ্যাক্ট করবে, তাই না? আমরা পড়েছি না একটা পয়েন্ট চার্জ একটা ডিস্টেন্সে পোটেনশিয়াল দেয়, তার ফর্মুলা কত হয় Q/R, মনে আছে? এরকম তারা বিভিন্ন টাইপের কন্ডাক্টরের জন্য আমরা ক্যালকুলেট করেছি যে কত হয় স্ফিয়ারের জন্য, কত হয় রিংয়ের জন্য, মনে পড়ছে সেই কেসটা। তো তার মানে এই যে কন্ডাক্টরটা এটাও সামনে একটা পোটেনশিয়ালকে কন্ট্রিবিউট করাবে, যখন সে কন্ট্রিবিউট করাবে সেই সময় এটা হবে যে এইখানটাতে প্রথমত এর যে মাইনাস পোর্শনটা এটা একটা পোটেনশিয়ালকে এখানটা দেবে, মাইনাস পোটেনশিয়াল। এর যে প্লাস পোর্শনটা সেটাও আবার এখানে পোটেনশিয়াল দেবে, সেটা হলো প্লাস পোটেনশিয়াল, তাই না? এখন এই যে পোটেনশিয়ালগুলো যখন এখানটাতে অ্যাপ্লাই হবে, সো ফাইনালি আমি বলতে পারি যে নিচের যে পোটেনশিয়ালের ভ্যালু সেটা এখন চেঞ্জ হবে, তাই না? এবং অবভিয়াসলি এখানটাতে আগে যে পোটেনশিয়ালটা ছিল সেই পোটেনশিয়ালটাকে সে কমাবে, তাই না? এবং সবথেকে এফেক্টিভলি যেটা জিনিস হলো সেটা হলো যখন এই নেগেটিভটা এখানে আসবে তখন নেগেটিভটা এইটার যে অ্যাকচুয়াল পোটেনশিয়াল সেটাকে ডিক্রিজ করাবে, কারণ এটা নেগেটিভ, সামনে কি ছিল পজিটিভ, বুঝতে পারলে? সো অবভিয়াসলি এটা কনফার্ম যে তার পোটেনশিয়ালের মধ্যে ড্রপ আসবে। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি আমি? ঠিক আছে, এবার ওই পয়েন্টটাতে আমি চলে যাচ্ছি। তো যখনই তুমি একটা কোনো কন্ডাক্টরের সামনে আরেকটা কন্ডাক্টরকে নিয়ে আসবে তখন সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে তার যে পোটেনশিয়াল সেটা ড্রপ করবে, বুঝতে পারলে? সেটা এখানটা বলা হচ্ছে ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট ইফ আ কন্ডাক্টর ইজ প্লেসড নিয়ার আ চার্জড কন্ডাক্টর দেন the potential of the charged conductor relative to the other decreases and hence it can store more charges, বুঝতে পারলে? কেন মোর চার্জেসকে সে স্টোর করতে পারছে, তার কারণ হলো এটাই যে তার সামনে তার যে পোটেনশিয়াল সেটা এখন কমে গেছে, তার পোটেনশিয়াল কমে গেছে তার মানে তার ক্যাপাসিটেন্স বেড়ে গেছে। কেন বাড়লো? আচ্ছা এবার দেখো, তার সামনে যেই মুহূর্তে তুমি একটা কন্ডাক্টরকে নিয়ে এলে সেই মুহূর্তে সেটা কী করলো না, তার সামনের যে কন্ডাক্টর তার পোটেনশিয়ালকে কমিয়ে দিল। এখন কমিয়ে দিল মানে আমি বলছি তার চার্জ স্টোর করার যে ক্যাপাসিটি সেটা এখন বেড়ে গেল। এবার মাথায় কোয়েশ্চেন আসে, একটা পার্টিকুলার কন্ডাক্টরের জন্য আমি যখন সামনে কন্ডাক্টরকে নিয়ে এলাম অন্য একটাকে, কোনোভাবেই কিন্তু আগের যে কন্ডাক্টরটা ছিল তার সাইজকে বা ভলিউমকে আমি বাড়াইনি। বাড়িয়েছে কি? বাড়াইনি। হ্যাঁ, কিন্তু আমি দেখো একটুকে আমি পড়লাম, বিভবের ওপর ডিপেন্ড করছে না, তাই না? বললাম না যে ইন্ডিপেন্ডেন্ট অফ দি পোটেনশিয়াল, ব্যাপারটা বুঝতে পারছো? কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানটা বলছে যে যেই আমি একটা অন্য কন্ডাক্টরকে সামনে নিয়ে আসবো সেই সময় তার পোটেনশিয়ালটা কমে যাবে আগেরটার এবং তার ক্যাপাসিটেন্স বেড়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি আমি? আমরা পড়েছি যে ডিপেন্ড করে না, কিন্তু এখানে বলছে হ্যাঁ পোটেনশিয়াল কমে গেল এবং সেটা বেড়ে গেল। কারণটা দেখো, কারণটা হচ্ছে না আমি কোনোভাবেই আগের যে কন্ডাক্টরটা ছিল তার শেপটাকে বা সাইজকে আমি চেঞ্জ করিনি, কিন্তু এটা আমি করেছি যে ওর সামনে এখন আরও একখানা প্লেটকে জয়েন করেছি, আর একটা প্লেট এসছে বলে সে কী করবে, আরও চার্জকে সে হোল্ড করতে পারবে, তাই না? কারণ তার সামনে এখন আরেকটা প্লেট চলে এসছে, আগে একজন খাচ্ছিল এখন দুজন খাচ্ছে, বেশি খাবার খাবে না, ব্যাপারটা বুঝতে পারলে? এইটা হলো কেসটা। এবং আমি জানি যে যখন এটা হবে সেই ক্ষেত্রে একটা ইন্ডাকশন ক্রিয়েট হবে, ইন্ডাকশন ক্রিয়েট হলে চার্জের শেয়ারিংও তৈরি হতে পারে সেখানটাতে, বুঝতে পারলে? কারণ ইনডিউসড হয়ে গেছে, অপোজিট পোলারিটি ক্রিয়েট হয়ে গেছে, অবভিয়াসলি এখন চার্জ সেখানটার মধ্যে ডিসপ্লেস করাতে পারবে তারা, বুঝতে পারলে? তো এইখানটাতে যে ওটা তার পোটেনশিয়াল মানে তার যে ক্যাপাসিটেন্স সেটা ইনক্রিজ হলো, সেটা এই কারণে মোটেই নয় যে তার পোটেনশিয়ালটা ডিক্রিজ হলো এবং অটোমেটিক্যালি সেটা ক্যাপাসিটেন্স ইনক্রিজ করে ফেললো, তা কিন্তু নয়। এটা এই কারণে হলো কারণ তার সামনে আর একটা সে পার্টনার পেয়ে গেছে, বুঝতে পারলে? এগুলো ঘটনাটা।
Next, in case of two conductors close to each other, if the conductors are called plates, then they carry equal and opposite charges. The system is called capacitor or condenser. বুঝতে পারলে? এবার আসছে ক্যাপাসিটরের ফর্ম। তো যখন এরকম দ্বারা কেসটা হবে যে যখন তুমি দুটো প্লেটকে পাশাপাশি এরকমভাবে রাখছো, সেই ক্ষেত্রে তারা এখন কি হবে না, ইকুয়াল অ্যামাউন্টের চার্জকে হোল্ড করবে। মানে এই যদি প্লাস কিউ হোল্ড করে, এও কিন্তু হোল্ড করবে, কিন্তু মাইনাস কিউ। বুঝতে পারলে? এও প্লাস হোল্ড করবে, এও কি করবে, মাইনাস কিউ হোল্ড করবে। তো ওটা বুঝতে পারছো কি বলছি আমি? ক্লিয়ার হলো? কিন্তু আগে শুধুমাত্র কিউ হোল্ড হচ্ছিল, এখন আরও একটা কিউকে সে হোল্ড করতে পারবে, কারণ অন্য প্লেট আছে তার কাছে। বুঝতে পারছো? চার্জ স্টোর করার ক্ষমতা তার কাছে এখন বেড়ে গেল। তো মনে রাখবে, চার্জ অলওয়েজ স্টোর হয় কোনখানটাতে না, যে প্লেটগুলো তার সারফেসে, তার মাঝখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স থাকে। বুঝতে পারলে? এবং এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা চার্জকে যদি তুমি এর মাঝে তুমি প্লেস করো, সেই চার্জের ওপর কিন্তু ফোর্স অ্যাপ্লাই হবে। কী করে অ্যাপ্লাই হবে সেটা আমি পরে দেখবো, কী করে অ্যাপ্লাইটা হবে ফোর্সগুলো। এবার দেখো, এখন আমি তাহলে ক্যাপাসিটেন্স মানে বলতে পারি যে ম্যাগনিটিউড অফ দি চার্জ অন ইদার প্লেট ডিভাইডেড বাই পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দেম। দেখো, এতক্ষণ অবধি আমরা এটাকে পড়েছিলাম যে পোটেনশিয়াল, তাই না, ফর কন্ডাক্টর। আর এখন কি বলছি আমি, পোটেনশিয়াল ডিফারেন্স। বুঝতে পারলে? কারণ এখন দুখানা কন্ডাক্টর আছে, তো দুটো কন্ডাক্টর মানে কি, তাদের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স ক্রিয়েট হবে। বুঝতে পারলে? তো এখন আমি সি সমান কত বলবো না, কিউ বাই ডেল্টা ভি। আগে কি ছিল, কিউ বাই ভি। এটা হলো ফর ওয়ান কন্ডাক্টর, এটা হলো ফর সিস্টেম অফ টু কন্ডাক্টর, যেটা হলো একটা ক্যাপাসিটার। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, এবার দেখো, যখন তুমি সামনাসামনি দুখানা প্লেটকে রাখবে, যদি এটা প্লাস কিউ হয়, সো অবভিয়াসলি এটাকে মাইনাস কিউ হতেই হবে, কারণ ডিউ টু ইন্ডাকশন, তাই না? এটা আনচার্জ ছিল, তুমি একে যে এর সামনে রাখবে, ইন্ডাকশন হবে এবং মাইনাস কিউ প্রডিউস করবে ওখানটাতে। এখন যখন একটা ক্যাপাসিটারের কথা তুমি বলছো, সেই ক্ষেত্রে এটা তুমি কনফার্ম যে একটার মধ্যে যদি প্লাস কিউ থাকে, তার সামনেটাতে অবভিয়াসলি নেগেটিভ অ্যান্ড সেম অ্যামাউন্টের চার্জকে আমাকে রাখতে হবে। দেখো, এখানটা তিনটে ডায়াগ্রাম আছে। প্রথম ডায়াগ্রামটা কি বলছে, দুটো কন্ডাক্টর চার্জ কিন্তু এরাও স্টোর করবে, কিন্তু প্রথমটায় আছে প্লাস কিউ চার্জ, সেকেন্ডে আছে জিরো চার্জ। বুঝতে পারলে? তার মানে এটা কিন্তু একটা পারফেক্ট ক্যাপাসিটার, এটাকে আমি বলতে পারি না। কেন? কারণ একটাতে প্লাস কিউ, অন্যটাতে জিরো। আর ক্যাপাসিটারের কন্ডিশনটা কি, একটায় প্লাস কিউ হলে অন্যটায় মাইনাস কিউ হতে হবে। নেক্সট, এখানে দেখো, এখানে দুটো সার্কুলার কয়েল আছে, বা সার্কুলার মানে তোমার সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার আর কি, ঠিক আছে? ওপর থেকে তুমি দেখছো, অবভিয়াসলি ভিতরে একটা এরকম ধরা প্লেট ফেলে, মানে ভিতরে একটা কন্ডাক্টর, এই যে, আর বাইরে আর একটা কন্ডাক্টর। দেখো, এখানে তুমি বলছো কিউ টু চার্জ আছে, আর এখানটা আছে কত, কিউ ওয়ান চার্জ। আচ্ছা, এবারে আমাকে বলছে যে হ্যাঁ, কিউ ওয়ান আর কিউ টু দুটো অপোজিট সাইনের, একটা প্লাস অন্যটা মাইনাস, কিন্তু একজনের ভ্যালু অন্যজনের থেকে বেশি। বুঝতে পারছো? যদি সেটা হয়, তার মানে আবার সেই আনইকুয়াল নাম্বার অফ চার্জেস এখানটাতে আমি পাচ্ছি। ক্লিয়ার? দুটো কন্ডাক্টর, দুটোর মধ্যে চার্জের ভ্যালু সেম নয়, একটাতে বেশি অন্যটাতে কম, তাহলে এরা কি কন্ডাক্টর হবে, মানে ক্যাপাসিটার কি হবে? এটা বলো বলো, হবে এটা ক্যাপাসিটার? হবে না। এবার চলে আসো লাস্ট কেসটাতে। এখানে কি হচ্ছে, দুটো প্লেট আছে, একটায় প্লাস কিউ, অন্যটাতে মাইনাস কিউ। আচ্ছা, এরা কি ক্যাপাসিটার হতে পারবে তাহলে? হ্যাঁ, এটা ক্যাপাসিটার হবে। হ্যাঁ, চার্জের মানটা সেম আছে এখানটাতে। ব্যাপারটা বুঝতে পারলে? তো তুমি যখনই ক্যাপাসিটারের কথা তুমি বলবে, এটা সেলফ আন্ডারস্টুড যে তার দুটো প্লেটের মধ্যে সেম নাম্বারের চার্জ থাকবে, কিন্তু উল্টো সাইনের, প্লাস হলে মাইনাসটা হবে এদিকে। বুঝতে পারলে? এটা হলো কেসটা, সেটা এখানটাতে লেখা আছে নিচের দিকটা, যেটা আমরা বললাম। হিয়ার অলসো it must be noted that if the charges on the plates of the capacitor are equal and opposite, hence total charge on it is zero, and all the electric lines of forces which is originating from one plate terminates on the other plate. দেখো, একটায় প্লাস কিউ হলে অন্যটায় কত, মাইনাস কিউ, তাহলে নেট চার্জ কত, জিরো। তাহলে একটা ক্যাপাসিটারের মধ্যে যদি তোমাকে নেট চার্জ বলা হয়, সেটা কত হবে, জিরো, কারণ প্লাস কিউ আর মাইনাস কিউ মিলে কত হবে, জিরো। বুঝতে পারলে? আর যেটা আমি একটাকে বললাম যে এদের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স এরকমভাবে ক্রিয়েট হবে প্লাস টু মাইনাসের দিকে, ঠিক আছে? সেটা এখানটা বলা হয়েছে যে হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড লাইন্স এখানটা ক্রিয়েট হবে, একটা থেকে প্রডিউস হবে, অন্যটায় মানে তোমার সেটা টার্মিনেট করবে। বুঝতে পারলে কেসটা কি বললাম? চলো লিখে নাও। অব্রতি বুঝতে পেরেছো সমস্ত জিনিসগুলো যা যা বললাম? আমি আবার সামনের দিনকে রিপিট করবো, আবার রিপিট করবো এটাকে, কন্ডাক্টর ক্যাপাসিটার আবার রিপিট করবো, কারণ এই কনসেপ্টটা আমাকে ক্রিয়েট করাতে, তোমাদের মাথায় সেট করাতে হবে। আচ্ছা, সৃজিত একটা কোয়েশ্চেন করেছিলে, সেটা হলো
ও একটা কোয়েশ্চেন বলেছিল যে যখন লাইট হয়, লাইটের ক্ষেত্রে এটা দেখা যায় যে যখন যার ওয়েভ লেন্থ বেশি সেটা বেশি ডিস্টেন্স কভার করে, কিন্তু যখন আমি সাউন্ডের ক্ষেত্রে যাই সেই ক্ষেত্রে যার ওয়েভ লেন্থটা বেশি সেটা কম ডিস্টেন্স কভার করে, তাই তো নাকি সৃজিত? হ্যাঁ, এটা কেন হয় দেখো, এর কারণটা শোনো। দুটো কেস হয়, একটা হলো দুজনার প্রথমত নেচার ডিফারেন্ট, একটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর একটা মেকানিক্যাল ওয়েভ। সাউন্ড হলো একটা মেকানিক্যাল ওয়েভের মধ্যে আসে, কিন্তু লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো লাইটের মধ্যে কোনো রকমভাবে কোনো মিডিয়ামের প্রয়োজন পড়ে না ট্রাভেল করার জন্য, কিন্তু সাউন্ড ট্রাভেল করতে গেলে মিডিয়াম দরকার আছে তার, ঠিক আছে? এবার দেখো লাইটের ক্ষেত্রে একটা কেস হয়, সেটা হলো ডিফ্র্যাকশন। হয় কি, যত বেশি লাইটের লেন্থ হবে লাইট সেই ক্ষেত্রে কী করবে, ডিফ্র্যাক্ট করবে, এবং লাইট যেহেতু তার মিডিয়ামকে চেঞ্জ করে সেহেতু বিভিন্ন মিডিয়ামের মধ্যে তার ডিফ্র্যাকশনটা বিভিন্ন রকমভাবে হয়। এই ডিফ্র্যাকশনের ক্ষেত্রে হয় কি, লাইট বেন্ড করে, যত বেশি ওয়েভ লেন্থ হবে তত সেই যে বেন্ডিংটা সেটা কিন্তু খুব নেগলিজিবল হবে, কিন্তু যত কম ওয়েভ লেন্থ হবে তত সেই বেন্ডিংটা বেশি এফেক্টিভ হবে। বুঝতে পারলে? তুমি ভেবে দেখো না, একটা ধরো এই পেনটাকে এখন যদি বেঁকিয়ে দিই, তুমি সেই বেঁকানো পোর্শনটাকে তুমি ভালোভাবে দেখতে পাবে, কিন্তু যদি পেনটার সাইজ অনেক বড় হয় এবং সেটাকে আমি একটুখানি টুইস্ট করলাম, সেইটা কিন্তু কোনোভাবে এফেক্ট করবে না। বুঝতে পারলে? তো বায়োতে করো না কেন, কোনো প্রবলেম নেই, করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি তো ধরে নিয়েছি দুটোই বায়োতে যাচ্ছে, বুঝতে পারলে? আমি ধরে নিলাম যে হ্যাঁ দুটোই হাওয়ার মধ্যে ট্রাভেল করছে। এই ক্ষেত্রে হবে কি, এই যে তোমার লাইট ওয়েভটা আছে, এই লাইট ওয়েভের মধ্যে তোমার বেন্ডিংটা কম হবে, সো অবভিয়াসলি এর মধ্যে তোমার ডিস্টেন্সে বেশি কভার করবে রাদার দেন স্মল লাইট ওয়েভস, ঠিক আছে? নেক্সট এবার আসছে আমি সাউন্ডে, যেটা ওই হাওয়ার মধ্যেই ট্রাভেল করছে। এই ক্ষেত্রে হয় কি, এই ক্ষেত্রে এনার্জির অ্যাবজর্পশন হয় সারাউন্ডিং মিডিয়ামের মধ্যে। যত বেশি ফ্রিকোয়েন্সি মানে কম ওয়েভ লেন্থ, তত কি হবে না, তার ক্ষেত্রে অ্যাবজর্পশন অফ দি এনার্জি সারাউন্ডিং মিডিয়ামে বেশি হবে। যদি তার এনার্জি সারাউন্ডিং মিডিয়ামে বেশি অ্যাবজর্ব হয়ে যায় তাহলে সেই লাইটের মানে সেই সাউন্ডের স্পিডটা কী হবে, কমে যাবে। কিন্তু যত কম তার ওয়েভ লেন্থ হবে তত তার অ্যাবজর্পশনটা কী হবে, বলো বলো, কী হবে, বেশি হবে। তার মানে তার ফ্রিকোয়েন্সিটা বেশি। বুঝতে পারলে? কম ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি বেশি, এবং সে ট্রাভেল বেশি করবে। ব্যাপারটা বুঝতে পারলে? তো দুজনের ক্ষেত্রে এটা দু রকমের তোমার ফেনোমেনাটাকে বলা হয়, এটা একটা নামও আছে, আমার এখন এক্স্যাক্ট নামটা মনে নেই, এখন কি একটা মানে এটাকে ভুলে যাচ্ছে, ওটা কি একটা নাম ছিল, ভুলে গেলাম, একটা নাম ছিল ফেনোমেনাটা। ওটা তো একদম কনফার্ম, কম্পাঙ্ক বেশি মানে তার পেনিট্রেশন পাওয়ার অবশ্যই বেশি হবে, অবশ্যই বেশি হবে। আর সেটা হচ্ছে এই কারণে, তার কারণ তার ক্ষেত্রে ওয়েভ লেন্থটা অনেকটাই তোমার কি বলে কম, আর ওয়েভ লেন্থ কম মানে কি, সেই ক্ষেত্রে তার এনার্জি অ্যাবজর্পশনটা কম হবে। বুঝতে পারলে? সারাউন্ডিং মিডিয়ামে তার এনার্জি বেশি আছে, তো পেনিট্রেশন পাওয়ার বেশি হবে তার। বুঝতে পারলে? এই যে কারণে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডকে তুমি দেওয়ালের ওই পার থেকেও স্পষ্ট শুনতে পারবে, যেখানে কম ফ্রিকোয়েন্সি সাউন্ডকে তুমি আস্তে শুনতে পারো। বুঝতে পারলে? লিখে নাও। এখন দুজনের ক্ষেত্রে এটা একই রকমভাবে ডিসক্রাইবটা করা হয় না, কারণ দুজনের ক্ষেত্রেই নেচারটা ডিফারেন্ট, একটা ইলেকট্রোম্যাগনেটিক, একটা তোমার মেকানিক্যাল ওয়েভের মধ্যে আসছে, এবং আরও অনেক নেচার আছে না, ট্রান্সভার্স ওয়েভের মধ্যে আসে। বুঝতে পারলে? তো লিখে নাও এটাকে। আমি ওই কারণে রেকর্ড করে তোমায় পাঠালাম না, যে একদম সামনাসামনি বললে সবাই শুনতেও পাবে জিনিসটা, বুঝতেও পারবে, আর রেকর্ড করে তোমার কোনো ডাউট থাকলে তুমি ক্লিয়ারও করতে পারবে না, আবার রেকর্ড পাঠাতে হবে। লিখে নাও, ঝটপট লিখে নাও। সৃজিত এক্সামে স্কোর কত হলো? সৃজিত কেন? কি হয়েছিল শরীরে? ওই পেট ব্যথা এক্সাম আসবে আরও করবে, দেখবে পরের এক্সামে দেবে আবার বেশি পেট ব্যথা হবে, মেন এক্সামে দেবে তোমার সারা গায়ে ব্যথা করছে, তখন তোমার মনে হয় পরীক্ষায় দেবো না, কি হবে। এটা কিন্তু হবে, এটা হবে সৃজিত। আমি বারবার বলছি এইসব জিনিসগুলো ছেড়ে দাও ভাই, বয়স হয়ে গেছে অনেক। কদিন পর দেবে হাতে লাঠি নিয়ে দাদু হয়ে ঘুরছো, তোমার নাতিপুতি তোমাকে দাদু দাদু তুমি কি করো, তুমি বলবে হ্যাঁ আমি এখন চাকরি খুঁজছি 90 বছর বয়সে। ওই কেস হয়ে যাবে। শরীর খারাপ ভালো সারা জীবন থাকবে, পরীক্ষা হবে না। তুমি ভাবো না, ধরো তোমার ডাব্লিউবি যেই সময় তোমার হয়তো পেট ব্যথা হলো, তুমি কি ছেড়ে দেবে এক্সামটা? ছাড়বে না। তুমি ওষুধ খেয়ে হোক, ডাক্তারকে ঘুষ দিয়ে হোক, তুমি সেই বলবে আমাকে তুমি বিশাল ওষুধ দাও যাতে করে আমার, তোমার বলতে ডাক্তার বলবে হ্যাঁ তোমার সাইড এফেক্টে তোমার লিভার গলে যাবে, তুমি বলে কোনো অসুবিধা নেই, 2 ঘন্টা ঠিক থাকলেই হবে। বুঝতে পারলে?
তো তুমি তখন ওটাকে করবে, তাহলে এখন কেন করবে না? এক্সাম ইজ এক্সাম, বুঝতে পারলে? সে মক বলে যেটাকে আমি ছেড়ে দেবো তা কিন্তু নয়। মক টেস্টটাকে মেন এক্সামের মতনই ফোকাস নিয়ে করো। ওই এক্সাম ছাড়লে জীবনে হবে না, শরীর খারাপ খারাপ সব সারা জীবন থাকে, সবার থাকে। আমারও তো এই মাঝখানে তোমার শরীর খারাপ ছিল, কথা বলতে গেলে গলা ছিঁড়ে যাচ্ছিল, ঠান্ডা লেগেছিল, তো আমি তো ক্লাস তো অফ, আমি তো করেই যাচ্ছিলাম ক্লাস। কী আছে তা? ওটা সারা জীবন থাকবে, ওসব ভাবলে হবে না। নেক্সট এক্সাম তো তোমাদের বোধহয় 18th বা সামনে একটা আছে না? 18th বোধহয় একটা হবে, 18th, হ্যাঁ 18th বোধহয় আছে তোমাদের নেক্সট এক্সাম সম্ভবত, এই মাসে। ওটা জানি না, তবে হ্যাঁ 18th আছে, এটা আমি জানি। কালকে কোথায় ছিলে সৃজিত? কালকে শুধু অভ্রদীপ ছিল ক্লাসে, কালকে এক্সট্রা কোয়েশ্চেন্স করাচ্ছিলাম কিছু, যেগুলো জেইতে ডাব্লিউজিতে আসতে পারে বিশেষ করে। চেষ্টা করবে কোনোভাবে অন্য কিছু অফ করে এই ক্লাসটা অ্যাটেন্ড করার, বিশেষ করে এক্সট্রা ক্লাস, ডাউট ক্লিয়ারিং যেগুলোতে হবে। যেমন কালকে যে প্রবলেম আমি করিয়েছি, সেই প্রবলেমসগুলো মানে একটুখানি হায়ার লেভেলের প্রবলেম, সেটা তোমার হার্ডার প্রবলেমস ডাব্লিউবি জেইতে আসতে পারে, জেই মেন্সে আসতে পারে। কারণ এখন অবধি আমরা মোটামুটি মিডিয়ামটা একটুখানি হায়ার করেছি, কিন্তু কালকে পুরোটাই হায়ার কোয়েশ্চেন ছিল, যেগুলো একটুখানি তোমাকে থট প্রোভোকিং কোয়েশ্চেন আর কি। না করলে তুমি সেটা যদি একবার না করে থাকো সেই টাইপটা, তো তোমার মেন এক্সামে তখন তোমার ভাবতে অসুবিধা হবে ওই মোমেন্টে। লেখো, ঝটপট লেখো। পরের দিনকে এটাকে আমি আবার রিপিট করব, কন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটার এই পার্টটা আবার রিপিট করব, জিসটাকে আবার বলবো। চার্জ স্টোর করবে কে? কন্ডাক্টর। যে কন্ডাক্টরটা আছে সে চার্জটাকে সে স্টোর করলো। যখন মোর দ্যান ওয়ান কন্ডাক্টর পাশাপাশি এলো, তখন তারা কি করবে? ইকুয়াল শেয়ারিং করবে, এবং ইকুয়াল শেয়ারিং অফ চার্জেস করে কিন্তু অপোজিট সাইনের হবে, এবং তারা কি করবে? আরও বেশি পরিমাণে চার্জকে স্টোর করতে পারবে। তো যখন দুটো কন্ডাক্টর পাশাপাশি আসবে তখন ক্যাপাসিটার। বাকি প্রথম পোর্শনটা মানে ক্যাপাসিটারের যে মেন রুট, সেটা আসছে কোনখান থেকে? কন্ডাক্টর থেকে, বুঝতে পারলে? আর একটা জিনিস, ডেরিভেশন, যেটা আমি প্রথমেই বলছি, আবার বলে দিচ্ছি, ডেরিভেশন যেগুলো আছে এবার থেকে কম করানো হবে, একদম সমস্ত ডেরিভেশনস করানো হবে না, যেগুলো খুব দরকার সেগুলো একমাত্র করানো হবে। কারণ মেন ফোকাসটা আমাদের ক্লাসে হলো জেইর জন্য, জেই নিট এইগুলো। তো সেই ক্ষেত্রে সমস্ত ডেরিভেশন করে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। ডেরিভেশন তোমাদেরকে আমি বলে দেবো কীভাবে করতে হবে, একবার দেখে নেবে, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস দেওয়া হবে, সেই সময় আমাকে আবার জিজ্ঞেস করে নেবে, স্যার এখানটা বুঝতে পারিনি ডেরিভেশনটা। কারণ বোর্ডের জন্য লাগবে ডেরিভেশন, এখানে লাগবে না, এখানে আমার এমসিকিউ অ্যান্ড কনসেপ্টটা লাগবে, যেটাকে বারবার করে আমাকে পড়তে হবে। তো সৃজিত, তুমি কোয়েশ্চেন্স যেগুলো তুমি যে এক্সামটা দিলে না, বাড়িতে আবার প্র্যাকটিস করেছিলে, টাইম ধরেছে এই কোয়েশ্চেন্সগুলোকে? কবে করবে? তো 1 সপ্তাহ হয়ে গেল, কবে করবে তুমি আবার? পারোনি এক্সাম দিতে, মানে যেদিনকে তুমি ঠিক হলে তোমার টার্গেট হবে না যে সেই দিনকে আমি আবার এক্সামটা অ্যাটেন্ড করি কোনোভাবে। নেগলেক্ট করো না ভাই, মুশকিলে পড়ে যাবে কিছুদিন পরে। হলো? স্পিডে লেখো, স্পিডে লেখো।
আচ্ছা, এটা স্ক্রিনশটটা নিয়ে নাও, যার যতটা লেখা হয়েছে রেখে দাও, তারপর আবার বাড়িতে লিখে নেবে পরেরটা। স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে ঝটপট। নিয়েছো? চলো পরেরটাই যাচ্ছে এবার। দেখো, যেহেতু আমরা কন্ডাক্টরের উপর ইন্টারেস্টেড এখন পুরোপুরি, তো প্রথম যেটা কন্ডাক্টর আসে সেটা হলো একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর। আমাকে বার করতে বলে যে স্ফেরিক্যাল যে কন্ডাক্টর তার ক্যাপাসিটেন্স কত হবে। তো প্রথমত আমি একটু আগে দেখলাম যে ক্যাপাসিটেন্স মানে কিউ বাই ভি। তো মনে করো এটা একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর তোমাকে দেওয়া আছে সামনে। স্ফেরিক্যাল কন্ডাক্টর মানে এই যে পুরো চার্জগুলো, এই পুরো চার্জটা তার সারফেসের উপর ডিস্ট্রিবিউটেড আছে। এবারে আমরা জানি যে সারফেসে তার যে পোটেনশিয়াল হবে দ্যাট উইল বি ইকুয়াল টু কে কিউ বাই আর। স্ফিয়ারের জন্য তাই হয়, কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য। তো কে কিউ বাই আর হলো তার সারফেসে পোটেনশিয়াল। কে মানে কত না 1/4πε0। তো এইটা আসবে তার পোটেনশিয়ালটা। যদি আমি কিউ বাই সারফেসের তার যে পোটেনশিয়াল সেটাকে আমি ডিভাইড করে দিই, তাহলে আমি পেয়ে যাবো যে সেখানটা তার ক্যাপাসিটেন্স কত হবে। এবার মাথায় কোয়েশ্চেন আছে যে কেন আমি সারফেসের পোটেনশিয়ালটাকে নিচে লিখলাম, কেন আমি সারফেসের ভিতরে কোনো পোটেনশিয়ালকে লিখলাম না? বলতে পারবে কেউ? কেন সারফেসের পোটেনশিয়ালকে এখানটাতে নিচ্ছি, তার ভিতরের কোনো পয়েন্টকে আমি নিচ্ছি না? পারবে বলতে? হ্যাঁ, একটা তো হলো ওটা। নেক্সট যেটা, সেটা হলো যে একটা স্ফিয়ারের জন্য সেটা কন্ডাক্টিং হোক কিংবা নন কন্ডাক্টিং, ম্যাক্সিমাম পোটেনশিয়াল কোনখানে থাকে? সারফেসে। অলওয়েজ, বাইরে না, সারফেসে। বুঝতে পারলে? অলওয়েজ সারফেসে থাকবে। তার মানে যদি আমি ভিএসটাকে কনসিডার করে নিই, সেই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম পোটেনশিয়ালের কারেসপন্ডিং যে ক্যাপাসিটেন্স আমি সেইটাকে সামনে পেয়ে গেলাম। তার মানে এর থেকে বেশি তো কোনোভাবেই টোটাল তার যদি চার্জ হোল্ড করার ক্ষমতা কিউ থাকে, তো তার মানে এর থেকে বেশি ক্যাপাসিটেন্স তার হতেই পারবে না। তো আমি ম্যাক্সিমাম ভ্যালুকে এখানটাতে প্রেস করছি। ব্যাপারটা বুঝতে পারলে? বুঝতে পারলে কি বললাম আমি? তো যেই কারণে আমি সারফেসটাকে সবসময় নেব, ভিতরের কোনো পয়েন্টকে আমি কনসিডার করবো। তো যদি আমি সেটা করি, সো অবভিয়াসলি আমরা পাচ্ছি কত না কিউ বাই ভিএস। আচ্ছা, কিউ বাই ভিএস, ভিএস মানে কত? এইটা, তাই না? আচ্ছা, ক্যাপাসিটেন্স মানে কত হবে? কিউ বাই ভিএস। এবার তুমি দেখো, কিউ বাই ভিএস যদি আমি করি, তার মানে আমি এখানটা ভ্যালু কত পাবো? কিউ ডিভাইডেড বাই এটা প্লেস করো, তাহলে কিউ কিউ ক্যান্সেল আউট হবে, আসবে কত? 4πε0 ইন্টু আর। আর এটাই হলো ওর ক্যাপাসিটেন্স, কারণ ক্যাপাসিটেন্স মানেই হলো কিউ বাই ভি, তাই না? বুঝতে পারলে কি বললাম আমি? চলো এবার দেখো, ধরো আমাকে এটা বলা থাকলো যে এর যে সারাউন্ডিং মিডিয়ামটা, এখন এই ক্ষেত্রে এপসাইলন নট নেওয়া আছে, মানে সারাউন্ডিং মিডিয়ামটা কি? এয়ার। কারণ এয়ারের জন্য আমরা রিলেটিভ পারমিটিভিটি কিনি না, এপসাইলন নট। যদি সারাউন্ডিং মিডিয়ামটা রিলেটিভ পারমিটিভিটি আমাকে এটা বলা থাকে যে এপসাইলন আর, সেই ক্ষেত্রে আমি কি করব না, সারাউন্ডিং মিডিয়ামের আমরা পড়েছিলাম না যে মিডিয়ামের পারমিটিভিটি মানে হচ্ছে এপসাইলন আর ইন্টু এপসাইলন নট, মনে আছে? প্রথম পড়েছিলাম। তো সেটাকে আমরা পুট করবো এখানটাতে, যে এপসাইলনের জায়গায় কি পুট করবো আমি এখানটাতে? এপসাইলন নট ইন্টু এপসাইলন আর। বুঝতে পারলে? মানে বেসিক্যালি এটাই হলো যে তোমাকে জাস্ট এখানটাতে এপসাইলন আর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে তুমি পেয়ে যাবে, যদি সারাউন্ডিং মিডিয়ামটা হাওয়া ছাড়া অন্য কোনো মিডিয়াম হয় যার রিলেটিভ পারমিটিভিটি তোমাকে দেওয়া আছে, তার জন্য ভ্যালু কত হবে ক্যাপাসিটেন্সটা। মানে এই স্পেয়ারটাকে সাপোজ তুমি তেলের মধ্যে ডুবিয়ে রাখলে, ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাকে বলবে যে এটার ওই তেলটার রিলেটিভ পারমিটিভিটি কত, তুমি মাল্টিপ্লাই করবে, আনসার বেরিয়ে যাবে। বুঝতে পারলে? খুব সোজা কোশ্চেন কিন্তু। ক্লিয়ার? এবার দেখো, এই পৃথিবীটা একটা স্ফিয়ার, তাই না? যদি পৃথিবীটা একটা স্ফিয়ার হয়, তাহলে এর মধ্যে অসংখ্য চার্জ আছে। যদি অসংখ্য চার্জ হয়, সেই ক্ষেত্রে আমি পৃথিবীটাকে, এই যে স্ফিয়ারটাকে আমি নিয়েছি কন্ডাক্টিং স্ফিয়ার, এর একটা বড় ফর্ম হিসেবে ভাবতে পারি কিনা বলো? এটা হিউজ বড় স্ফিয়ার, পারি? ঠিক আছে, তার মানে আমি পৃথিবীর মধ্যে এইভাবে পৃথিবীর যে ক্যাপাসিটেন্স সেইটাকে আমি ডিরাইভ করতে পারবো, হ্যাঁ কিনা বলো? এবং প্রসেসটা সেম হবে যেটা এখানটাতে হয়েছে। দেখো, যেটা আমরা দেখলাম একটু আগে, যে ক্যাপাসিটেন্স তার ফর্মুলা স্ফিয়ারের জন্য হয় 4πε0 ইন্টু আর। পৃথিবীর জন্য এই আর এর ভ্যালু কত হয়? 6400 কিলোমিটার, মনে আছে? ঠিক আছে, তার মানে আমি 4πε0 ইন্টু আর এর জায়গাতে 6400 পুট করে দিলাম।
যদি আমি পুট করি এটার ফাইনাল যে আনসারটা বেরোয় সেটা হয় 711 মাইক্রোফ্যারাড, যেটাকে তোমরা মাথার মধ্যে মুখস্থ করে রেখে দেবে। এটা জিজ্ঞেস করে হুটহাট করে অনেক কটা কোয়েশ্চেনে, অল ইন্ডিয়া কোনো এক্সামে এখন অবধি আসেনি, কিন্তু যখন আগেকার সময় তখন মেডিকেলের এক্সামগুলো তো শুধুমাত্র নিট হতো না, বিভিন্ন এক্সামস হতো তখন, মানে তখন মেডিকেলের জন্য প্রায় ধরো 12-13খানা এক্সামস হতো অল ইন্ডিয়াতে, এবং বিভিন্ন স্টেটও এক্সাম নিত সেপারেটলি। এখন তো একটাই হয়ে গেছে, সেটা হলো নিটটা। কিন্তু তখন কি হতো, ধরো বিহার পিএমটি যাও কিংবা তুমি বিএইচইউর এক্সাম যাও, এএমইউতে যাও, ওই সমস্ত জায়গাতে এই কিছু কিছু থিওরিটিক্যাল পোর্শন সেগুলোকে জিজ্ঞেস করতো, কারণ এগুলো এনসিইআরটির পার্ট। তো হয় কি, এই যে 711 মাইক্রোফ্যারাড পৃথিবীর যে ক্যাপাসিটেন্স সেইটা জিজ্ঞেস করা হতো, এবং তখন এসেওছে কয়েকটা এক্সামে যে পৃথিবীর ক্যাপাসিটেন্স কত, বুঝতে পারলে? কত না, 711 মাইক্রোফ্যারাড। এবার এই যে ভ্যালুটাকে আমি পেলাম, এটা আমি পেলাম ক্যালকুলেশন করে, মানে থিওরিটিক্যালি, বুঝতে পারলে? থিওরিটিক্যালি এর ভ্যালু কত পৃথিবীর জন্য ক্যাপাসিটেন্স, না 711 মাইক্রোফ্যারাড। প্র্যাকটিক্যালি পৃথিবীর যে ক্যাপাসিটেন্স সেটা কিন্তু আসে ইনফাইনাইট, বুঝতে পারলে? কারণটা দেখ, সি সমান কত, কিউ বাই ভি, হ্যাঁ কি না বলো? সি সমান কিউ বাই ভি হলো। আচ্ছা, পৃথিবীর পোটেনশিয়াল কত হয়? 0। তাহলে কিউ বাই 0 করলে ভ্যালু কত আসবে? ইনফাইনাইট, বুঝতে পারলে? তো প্র্যাকটিক্যালি পৃথিবীর কিন্তু ক্যাপাসিটেন্স হলো ইনফাইনাইট। এখন যদি তোমাকে কোয়েশ্চেনটা এটা দেয়, তখন তোমাকে বলবে যে প্র্যাকটিক্যালি দ্য ক্যাপাসিটেন্স অফ আর্থ ইজ ইকুয়াল টু, তখন তুমি বলবে ইনফাইনাইট। কিন্তু যদি তোমাকে নর্মাল বলে যে ক্যাপাসিটেন্স অফ দ্য আর্থ, সেই ক্ষেত্রে তুমি বলবে কত না, 711 মাইক্রোফ্যারাড, বুঝতে পারলে? যদি তোমাকে মেনশন করে দেয় যে প্র্যাকটিক্যালি কত, তখন তুমি বলবে হ্যাঁ ইনফাইনাইট, না হলে তুমি বলবে 711 মাইক্রোফ্যারাড। ব্যাপারটা বুঝতে পারলে? চলো লিখে নাও, লিখে নাও এটাকে। আমি বারবার বলছি, কালকে আবার আমি রিপিট করব, কারণ ক্যাপাসিটরের ক্ষেত্রে প্রবলেমস করার সময় তো হুড় করে তুমি প্রবলেম করে ফেলবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু ক্যাপাসিটরের যে স্ট্রাকচারটা, এই কনসেপ্টগুলো যেটা আজকে আমরা পড়ছি, এইখানেই কনফিউশনটা তোমার ক্রিয়েট হয় বারবার, যেটা অলরেডি আমার মনে হয় এখনও সবার আছে একটু আধটু কনফিউশন, যেটা থাকবে, স্বাভাবিক কথা। যখন তুমি প্রথম পড়বে তখন একটুখানি কনফিউশন থাকবে। এখন অবধি তুমি শুধুমাত্র একটা কন্ডাক্টরকে নিয়ে কাজ করে এসছো, এবার দুটো কন্ডাক্টর ফ্রেমে আসছে, তার জন্য অবভিয়াসলি সিস্টেমের মধ্যে পোটেনশিয়ালের মধ্যে কিছুটা চেঞ্জ হবে, তাদের মধ্যে চার্জের এক্সচেঞ্জ হবে, ইন্ডাকশন হবে, যেগুলো এখনও অবধি হতো, আমরা জানতাম যে হ্যাঁ এরকম কিছু হয়, কিন্তু তার এফেক্টগুলোকে নিয়ে ডিটেল আমরা পড়িনি, যেটা এখানটাতে পড়ব। একটুখানি প্রথমটা অসুবিধা হবে, কালকে আমি জন্য আবার রিপিট করবো কনসেপ্টগুলো। আচ্ছা, একটা কাজ করো, স্ক্রিনশট নিয়ে নাও, এরপরে দুটো প্রবলেম করে নিই, দিয়ে ক্লাসটা এন্ড করবো, কারণ টাইম অলরেডি হয়ে গেছে। লেখা সবার কমপ্লিট? চলো এবার দুটো প্রবলেম করবো। দেখো, স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ভ্যালু কত হয়? ক্যাপাসিটেন্স কন্ডাক্টরের, স্ফেরিক্যাল কন্ডাক্টরে 4πε0 × R। চলো এবার দেখো কোয়েশ্চেনটা, দেখো দুটো কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনটা কি বলছে? ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য সিস্টেম। ঠিক আছে, দেখো প্রথম যে সিস্টেমসটা আছে সেখানটাতে কী করা আছে, দুটো স্ফিয়ার আছে, এবং এই দুটো স্ফিয়ারকে আমরা কি করেছি, একটা তার দিয়ে কানেক্ট করেছি। চলো পুরোনো কনসেপ্ট আমরা শিখে এসেছি। যখন আমি তার দিয়ে কানেক্ট করব, সেই ক্ষেত্রে ভিতরের যে স্ফিয়ারটা, তার চার্জ ভিতরেই থাকবে নাকি বাইরে চলে আসবে? বাইরে আসবে। আচ্ছা, ওটা তোমার কিছুটা পরিমাণ আসবে নাকি 100% চলে আসবে? আরে 100%ই তো আসবে। কোয়েশ্চেন করেছিলাম না, মনে নেই? দুটো কন্ডাক্টর আছে, দুজনকে আমি তার দিয়ে জয়েন করলাম, দিয়ে আমি বলেছিলাম যে এটা একটা একমাত্র প্রসেস যেটার মাধ্যমে আমি 100% চার্জকে ভিতর থেকে বাইরের মধ্যে আমি সাপ্লাই করতে পারি। এটা কোয়েশ্চেন করেছিলাম এটা দিয়ে, ভুলে গেছো নাকি? মনে আছে তোমাদের?
এখন বোঝাতে গেলে কিন্তু অনেক টাইম লেগে যাবে, বুঝতে পারলে? চলো এখন মাথায় রেখে দাও, যখনই দুটো কন্ডাক্টরকে একটার মধ্যে অন্যটাকে তুমি প্লেস করবে, মানে সেটআপটা কিন্তু একমাত্র এটাই হতে হবে। আমি বারবার বলছি, একমাত্র এটাই হলো একটা সেটআপ যেখানে একটা কন্ডাক্টর নেবে একটা স্ফিয়ার, তার ভিতরে আরেকটা স্ফিয়ারকে প্লেস করবে, দিয়ে দুজনকে তুমি তার দিয়ে কানেক্ট করবে ভেতর দিয়ে। সেই ক্ষেত্রে ভিতরের স্ফিয়ারের সমস্ত চার্জ বাইরে সাপ্লাই হয়ে যাবে, এবং একমাত্র এটাই একটা প্রসেস যার মাধ্যমে তুমি 100% চার্জকে একটা থেকে অন্যর মধ্যে তুমি কনভার্ট করতে পারো। একমাত্র এটাই প্রসেস, এছাড়া কোনো প্রসেস নেই পুরো পৃথিবীতে, বুঝতে পারলে? একমাত্র এটাই প্রসেস। এছাড়া বাকি যা যা আছে সমস্ত জায়গাতে পার্সিয়াল ট্রান্সফার হয়, 100% ট্রান্সফার কিন্তু হয় না, বুঝতে পারলে? তো যদি এটা হয় তার মানে সমস্ত চার্জ এখন এই বাইরের স্ফিয়ারটায় চলে এসেছে, এবং এই ক্ষেত্রে এর যে ক্যাপাসিটেন্স হবে, তার মানে আমি বলতে পারি সেই ক্যাপাসিটেন্স বার করার জন্য এই ভিতরের যে স্ফিয়ার তার রেডিয়াসটার কোনো ভ্যালু নেই, তাই না? তার মানে এর জন্য ক্যাপাসিটেন্স তুমি পাবে কত? 4πε0। এ লিখবো নাকি বি লিখবো? বি। নেক্সট এখানে এসো, দেখো এখানেও সেম কেস করা আছে, দুটোকে ভিতর থেকে কানেক্ট করা আছে এবং কিন্তু বাইরেরটাকে তুমি গ্রাউন্ডেড করেছো, মানে আর্থিং করেছো। এই ক্ষেত্রে হবে কি, সমস্ত চার্জ ভিতর থেকে বাইরে আসবে, তাই তো? আবার পৃথিবীর পোটেনশিয়াল কত? 0। তার মানে এই যে চার্জগুলো সেইগুলো আবার কন্ডাক্ট করে গ্রাউন্ডেড হয়ে যাবে, তাই না? যদি গ্রাউন্ডেড হয়ে যায় তাহলে আমি এখন বলতে পারি যে এর পোটেনশিয়াল 0। হ্যাঁ, যদি পোটেনশিয়াল 0 হয় তাহলে আমি এটা বলতে পারি যে এর জন্য ক্যাপাসিটেন্স কত হবে না, টোটাল চার্জ বাই 0, দ্যাট ইজ উইল বি ইকুয়াল টু ইনফাইনাইট। বলতে পারা যাবে? ব্যাস। তো এটার জন্য কত হবে না 4πε0b, এটার জন্য কত হবে ইনফাইনাইট। লিখে নাও। তো দুটোই দেখো সেম সিচুয়েশন, কিন্তু একটাতে জাস্ট আর্থিং করলাম, আনসার চেঞ্জ হয়ে গেল, এবং সেটা হওয়া উচিত, তাই না? তুমি ভেবে দেখো না, যখনই এটা পৃথিবী, হ্যাঁ ভিতরের গোলকের ভিতরে বলতে কার জন্য? এর জন্য। এর জন্য 0 হবে, কারণ এতে কোনো চার্জই নেই, বুঝতে পারলে? আগে এর জন্য 0 হবে কারণ এতে কোনো চার্জই নেই, ও সমস্ত চার্জ বাইরের ওই বি এর যে মানে বি রেডিয়াসের যে স্ফিয়ারটা আছে ওকে দিয়ে বসে আছে, বুঝতে পারলে? তো ওর মধ্যে কোনো চার্জই নেই। তো ভেতরের যে স্ফিয়ারটা আছে এ রেডিয়াসের, ওর জন্য পোটেনশিয়াল ভেতরে সবসময় 0 পাবে, ভেতরে কেন যে কোনো পয়েন্টে 0 পাবে ওর জন্য। যা পোটেনশিয়াল শুধুমাত্র বাইরের জন্য পাবে, কারণ চার্জ ওই এখন হোল্ড করে বসে আছে। এবং সবসময় মাথায় রাখবে, এবং এটাকে দিয়ে কোয়েশ্চেনও এসেছে তোমাদের এক্সামে, আমি মক টেস্টে দিয়েছিলাম এখান থেকে একটা কোয়েশ্চেন, কি অবস্থা, এগুলো ভুলে গেলে হবে? এটার প্রসেসটা পুরো ছিল, পোটেনশিয়াল পড়ানোর সময় আমি বলেছিলাম। এগুলো তো করাবো আমি, এটা তো জাস্ট একটা নর্মাল কোয়েশ্চেন ছিল কন্ডাক্টরের উপর বেস করে, তো ক্যাপাসিটার এখনো হয়নি, কন্ডাক্টরের উপর কোয়েশ্চেন হচ্ছে এগুলো। ক্যাপাসিটার প্রপারলি ঢুকবো যখন বিভিন্ন টাইপের ক্যাপাসিটারের কথা তোমার সামনে আসবে, কিন্তু করা হবে সেই সময়। হয়ে গেছে এটা? চলো, যার যার লেখা আছে লেখা কমপ্লিট করে নাও, তারপরে আজকে এতটাই থাক, কালকে আবার দেখা হবে। দেখো এখানটা একটা প্রবলেম হয়, চার্জ 0 মানে তুমি বলবে যে এর মধ্যে কোনো চার্জ নেই, মানে মেটেরিয়ালটা ভ্যানিশ হয়ে যাবে, তা তো হতে পারে না, বুঝতে পারলে? ব্যাপারটা বুঝতে পারছো? তুমি এটাকে এরকম সেন্সেও ভাবতে পারো যে যখন তুমি পৃথিবীর সাথে কানেক্ট করলে তখন তুমি অ্যাকচুয়ালি পৃথিবীর পার্ট হয়ে গেলে, বুঝতে পারলে? তাহলে পৃথিবী যা যা দেখাবে তুমি এখন তাই দেখাবে, বুঝতে পারলে? তো পৃথিবীর কত ক্যাপাসিটেন্স কত? ইনফাইনাইট। তোমার কত হবে? ইনফাইনাইট। বেসিক্যালি এখানটা কিন্তু এরকম হয় না সবসময় চার্জটা গ্রাউন্ডের দিকে যায়, গ্রাউন্ড থেকেও কিন্তু চার্জ উপর দিকে আসে, বুঝতে পারলে? তো সাপ্লাই দুজনের মধ্যে অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ চলতে থাকে, বুঝতে পারলে? কিন্তু এটা বলতে পারো না হ্যাঁ একদম 100% 0 হচ্ছে। এটা হচ্ছে যে হ্যাঁ যদি এখানে প্লাস হয় এ মাইনাস সাপ্লাই করছে, এখানে মাইনাস হলে প্লাস সাপ্লাই করছে, এই হলো কেসটা। তো প্লাস তো সাপ্লাই করবে না, মাইনাস কি সবসময় সাপ্লাই হবে, কিন্তু ইদার এইখান থেকে এখানে অথবা এখান থেকে এখানে হবে, বাট বুঝতে তো কন্ডাকশন স্টার্ট হয়ে যায়, যে যাতে করে ওর পোটেনশিয়াল এসে 0 করে ফেলতে পারে, এই হলো ব্যাপার। চলো কালকে আবার দেখা হবে, যার যার লেখা বাকি আছে লিখে নাও। গুড নাইট।